হয়তো ক্লাসে আপনাদের জিনিসগুলো দেখাচ্ছি, বাট আপনি এটা যদি আরো ইন ডেপথে যাইতে চান এবং আরো অনেক কিছু জানতে চান, হ্যাঁ, সো আপনাকে কিন্তু এগুলা মানে পড়তেই হবে, পড়ার আপনার কোনো বিকল্প নাই। আচ্ছা, তো আমরা গত ক্লাসে আপনার যে ফ্যাক্টর গুলা দেখছি, বেশি ফ্যাক্টর দেখা হয়নি, এগুলা এতটুকু দেখছিলাম। তো এখান থেকে কারো যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো বিষয়ে জানার থাকে, বলতে পারেন। কারো যদি কোনো কিছু জানার থাকে বলতে পারেন। স্যার, আমি গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম, তো এই বিষয়ে আমার কোনো ধারণা নাই, বা এখন পর্যন্ত ভিডিও দেখতে পারিনি। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ঠিক আছে, সো আমরা তাহলে আমাদের ক্লাসে এন্টার করি। আচ্ছা, এই যে দেখেন ভিভো V2116, এটা কে Vivo V2116? আপনাদেরকে বলছিলাম রিনেম করে ঢুকতে। আচ্ছা, তো আমার স্ক্রিন শেয়ার দিছি, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, ভয়েস তো ক্লিয়ার নাকি? জি জি ভাইয়া ক্লিয়ার আছে। ওকে। আচ্ছা, ওয়েবসাইট অডিট আমরা কেন করি, কারণটা কি বলেন তো, যে কোনো একজন বলেন। স্যার, ওয়েবসাইট অডিট করা হয় যে আমার ওয়েবসাইটের মধ্যে মানে কোনো কিছু শর্ট আছে কিনা এই জিনিসটা দেখার জন্য। শর্ট বলতে মানে যে ফর্মুলা গুলো থাকে আর কি, এগুলা। এবং সেটা কোন রিলেটেড, কোন রিলেটেড ফর্মুলা, মানে এই ফর্মুলাটা আমাকে কি কাজে সাহায্য করবে? আমার এই ফর্মুলা ওয়েবসাইটে একটু র‍্যাঙ্কিং এর জন্য। যে আচ্ছা, যে বলতেছে তাকে একটু বলতে দেন। জি জি স্যার। হ্যাঁ, বলেন। স্যার, যেমন আমার হচ্ছে মানে যে কোনো একটা পার্টিকুলার কোনো একটা লোকেশন থেকে যদি সার্চ করা হয়, দেখা যাচ্ছে যে সেখানে আমার ওয়েব পেজটা মানে ওপেন হচ্ছে না। হুম। তো সেই ধরনের একটা প্রবলেম থাকতে পারে। তারপর আমি একটা মানে আমার ওয়েবসাইটে আমার যদি ওটা বিজনেস মার্কেটিং প্লেসে কোনো মানে ওয়েবসাইট হয়ে থাকে, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট শো করছে না, বা আমার ভিউ ঠিক মতো হচ্ছে না। এ ধরনের মানে অনেকগুলো প্রবলেম থাকতে পারে। তো এই প্রবলেম গুলা কেন হচ্ছে এবং কি করলে প্রবলেম গুলো পরবর্তীতে হবে না, তো এই বিষয়গুলো আর কি স্যার। আচ্ছা এই জন্য ওয়েবসাইট অডিট করা দরকার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আরেকজন যে কে আছে আপনার, আরেকজন যে আপনার কে জানি বললো কোন ফিমেল, আরেকজন মনে হয় বলতে চাইছিল, আপনি বলেন তো কি জানি বলতে চাইছিলেন। আরেকজন বলতে চাইছিল। স্যার, র‍্যাঙ্কিং এর জন্য ফর্মুলা গুলো ঠিক আছে কিনা সেগুলা দেখার জন্য। ভাইয়া মূলত র্যাঙ্কিং এর ফর্মুলা গুলো ঠিক আছে কিনা দেখার জন্য। আচ্ছা, সো র্যাঙ্কিং এ কোন জায়গায় র্যাঙ্কিং করতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গায় এবং কি র্যাঙ্কিং করতে যাচ্ছেন, এই দুইটার অ্যান্সার দেন তো। ভাইয়া এটা মূলত না না ওয়েবসাইট। না, আপনি না, ওয়েট ওয়েট, আমি তাকে প্রশ্নটা করছি, উনি উত্তর দেন। বলেন, আপনি যে বললেন আমার র্যাঙ্কিং এ কোনো প্রবলেম আছে কিনা দেখার জন্য, এখন আমি কি র্যাঙ্কিং করব এবং কোথায় র্যাঙ্কিং করব? ওয়েবসাইটে। আচ্ছা, ওয়েবসাইট র্যাঙ্কিং করব। হ্যালো। জি স্যার। আচ্ছা, কোথায় র্যাঙ্কিং করব? হ্যালো, কোথায় র্যাঙ্কিং করব? স্যার, আসলে বলতে পারতেছি না ওইটুকু। আচ্ছা, ঠিক আছে। স্যার, আমি এই অ্যানসারটা দিতে চাই। ভাইয়া আমাকে অ্যালাউ করলে আমি একটু বলতে চাই। আচ্ছা, আমি জানি না, এখানে দুইজন বলছেন। আচ্ছা ভাই আমি পরে বলছি ভাইয়া, ভাই আগে যে বলছেন উনি বলেন, সমস্যা আচ্ছা, নেই। ঠিক আছে, বলেন। র্যাঙ্কিং, স্যার র্যাঙ্কিং বলতে আমরা মূলত সার্চ ইঞ্জিনে অর্থাৎ গুগলের র্যাঙ্কিংটাই আমরা ওয়েবসাইটের র্যাঙ্কিংটাই ভালো মানে বেশি বুঝি আর কি। ওইটা আমার প্রয়োজন বেশি, আমার জন্য আচ্ছা টপ 10 এর মধ্যে থাকে। আচ্ছা,
ওকে, আর ওয়েবসাইট অডিট করে আমাদের লাভটা কি? আর ওয়েবসাইট অডিট করব, ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে একটা কাস্টমার বা আমাদের মানে ভিউয়ার মানে যে ভিজিট করবে ভিজিটর আর কি, সে হুম, ঢোকার পরে যেন তার প্রয়োজনীয় এবং কাঙ্ক্ষিত জিনিসগুলো যেন মানে প্রপার সে পায়। হ্যাঁ, সেই জন্য আমার ওয়েবসাইটটা মানে এই অডিটটা করা দরকার আসলে। উম, না, হয় নাই। আপনারা তিনজন টোটাল আমাকে অ্যান্সারটা দিচ্ছেন, ঠিক আছে। মাঝখানের যিনি বললো ওনারটা অ্যান্সার ঠিক আছে, আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করার জন্য। ঠিক আছে, আমরা ওয়েবসাইট অডিটটা করি মূলত আমাদের ওয়েবসাইটে যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা, হ্যাঁ, একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা, আমার আর অ্যান্সার শোনার দরকার নেই, আমি বলে দিচ্ছি। তো ওয়েবসাইট অডিটটা আমরা করি মূলত আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং করার জন্য। আমাদের যে সার্চ ইঞ্জিন তার কিন্তু কিছু ফ্যাক্টর আছে, র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। ঠিক আছে, যেরকম উদাহরণস্বরূপ বলছিলাম, আপনি যদি কোনো স্কুলে বা কলেজে, মানে আমরা যখন পড়াশোনা করছি তো সেখানে আমাদের গ্রেডিং সিস্টেম যেরকম ছিল, যে আপনার ধরেন মিড টার্মে এত মার্কস, ফাইনালে এত মার্কস, অ্যাসাইনমেন্ট এত মার্কস। হ্যাঁ, সো এই ধরনের তাদেরও কিন্তু একটা ফ্যাক্টর আছে, মানে সার্চ ইঞ্জিনের। আপনি যদি আপনার ওয়েবসাইটটা কোন একটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে চান, তো তাদেরও কিন্তু এই ধরনের একটা ক্রাইটেরিয়া আছে, ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আছে। সো এই আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর বা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া এগুলাই হচ্ছে মূলত আমার ওয়েবসাইট অডিট করার মাধ্যমে আমি এটাকে করি। ঠিক আছে, আমার ওয়েবসাইট অডিট করার মাধ্যমে আমি এটাকে আপনার সলিউশনটা প্রোভাইড করি, যে আমার ওয়েবসাইটটা কোন টেকনিক্যাল ফল্ট আছে, কোন ধরনের টেকনিক্যাল এখানে ত্রুটি আছে, হ্যাঁ, সেই ত্রুটিগুলো আমি সলিউশন দেই এই ওয়েবসাইট অডিট করার মাধ্যমে। তো জিনিসটা কি বোঝা গেছে আমরা কেন ওয়েবসাইট অডিট করে থাকি? জি ভাইয়া। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো মাঝখানের যিনি অ্যান্সারটা দিছিল ওনাকে আমি প্রশ্ন করছিলাম যে আপনি কি আমি র্যাঙ্কিং ভাইয়া করবেন। ভয়ে বলি নাই, আমি আর ভয়ে ভয়? ভয়ে বলি নাই। কিসের ভয়? এখানে কিসের ভয় আছে? লজ্জা লাগে ও যে আচ্ছা নাম আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তো বলবেন যে আমি আমি একটু লজ্জা পাইছি, যেমনি কইছেন ভয়। আমি ভাবছি কি নাকি স্যার, আমার মাইক টাইট দিবে নাকি। না আচ্ছা, না যাই হোক। স্যার, বুড়ো স্যার হয়ে আমি গেছে একটু তো বলতে লজ্জা চাচ্ছিলাম লাগে। স্যার, আহ, সেটা হচ্ছে মানে আমরা হয়তো বা আপনার মতো করে বলতে পারিনি, এভাবে অ্যাকুরেট বলতে পারিনি, কিন্তু হুম, আমরা মানে বিষয়টা বুঝতে পারছি কিনা স্যার, যদি এটা বিষয়টা বলতেন। আহ, না, আমার কাছে মনে হয়েছে আমি যে দুইটা রেসপন্স পাইছি, হ্যাঁ, মানে উনি যে বললো যে ভয় পাইছি বা লজ্জা পাইছি, উনারটা বাদে বাকি যে দুইজন বলছে আমার কাছে এটা মনে হয়নি যে আপনারা বুঝতে পারছেন। জি স্যার, স্যার আরো আমার তো স্টাডি ঠিক করতে হবে। হয়নি। হ্যাঁ, মাঝখানের তো আপনি একজন আপুই, তো আপনি একজনই তো ফিমেলই তো বলছেন। So আমি না তো, না ভাই, আমি বলছিলাম, উনি বলে নাই, আমি ও বলছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো ভাই আমি বলি একটু, এক মিনিট, হ্যাঁ। মানে গুগল যে সমস্ত নিয়ম কানুন গুলো আমাদেরকে বলছে, যেই নিয়ম কানুন গুলো ফলো করলে আমরা আমার ওয়েবসাইট থেকে র্যাঙ্কিং আনতে পারবো, সেই নিয়মগুলো ঠিকঠাক ভাবে ফলো করা হচ্ছে কিনা, এটাই হচ্ছে ওয়েবসাইট অডিট। মূলত কথাটা এটা না? হ্যাঁ, এটা যে আপনার র্যাঙ্কিং গুলো আপনি ওয়েবসাইটে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কিনা, এটাই হচ্ছে ওয়েবসাইট অডিট। তো এখন আমাদের যদি ওয়েবসাইট অডিট করতে হয় তো সেই ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে, হ্যাঁ, যেটা আমি আপনাদের রিডিং ম্যাটেরিয়াল হিসেবে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে এখানে আমি অলরেডি শেয়ার করছি। আহ, এটা কি সবাই খেয়াল করছেন? খেয়াল করেননি এমন কি কেউ আছেন যে আমি খেয়ালই করি নাই বা দেখি নাই, এরকম কি কেউ আছেন? হ্যাঁ ভাই ভাই, আমি খেয়াল করিনি, দেখিনি, মানে এটা কবে করা হয়েছিল? এটা করা হয়েছিল প্রায় আপনার 6 মে। ঠিক আছে, 6 মে। হ্যাঁ, এই যে দেখেন রিডিং মেটেরিয়াল, এখানে ক্লিক করলে আপনাদের একটা পিডিএফ ফাইল আছে, এটা ডাউনলোড হয়ে যাবে এবং আমি আশা করব আপনারা এটা পড়বেন। ঠিক আছে, কারণ এখান থেকে আপনাদের অনেক ডিটেলস, ইন ডিটেলস আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আমি আপনাদেরকে এটা গত ক্লাসে দেখাচ্ছিলাম এবং সোফার আমরা এই যে এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস চেক এতটুকু আমাদের কভার হয়ে গেছে। আজকে আমরা শুরু করব এই ডাব্লিউডাব্লিউ এর নন ডাব্লিউডাব্লিউ ভার্সন চেক। ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করব। তো ডাব্লিউডাব্লিউ এর নন ডাব্লিউডাব্লিউ ভার্সন চেকের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমার যে ওয়েবসাইট এটা দুইটা ভার্সন, ঠিক আছে, হয় ডাব্লিউডাব্লিউ নাকি নন ডাব্লিউডাব্লিউ। এটা এই দুইটা ভার্সনের যে কোনো একটাতে আমার থাকতে পারে, অথবা বোথ ভার্সনে থাকতে পারে। সে ফর এক্সাম্পল ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ করি, ঠিক আছে, ধরেন আমি আপনার বেস্ট
গেমিং মাউস এটা লিখে একটু সার্চ করি। এখন বেস গেমিং মাউস লিখে আমি যে সার্চ করলাম, সো এই যে আমার সামনে যে রেজাল্ট গুলো দেখা যাচ্ছে, আপনার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার ফলে আমার সামনে যে রেজাল্ট গুলো আসলো, এই রেজাল্ট গুলো থেকে এখন আমি আপনার যে কোনো একটা আপনার আচ্ছা কয়েকটাতে ঢুকি, 2-3টা ওয়েবসাইটে ঢুকি, তাহলে এটা আপনাদের জন্যই ভালো হবে। সো এই যে একটা কি পিসি গেমার, হ্যাঁ, তো পিসি গেমার এই ওয়েবসাইটটা দেখেন, আপনার এখানে কি www কথাটা আছে না, দেখা যাচ্ছে? এখন আমার ওয়েবসাইটটা কি নন www ভার্সনে আছে কিনা, ঠিক আছে, বিশেষ করে এই যে pcgamer.com আমার সামনে যে আসলো, আমি দেখতে পারতেছি এটা আপনার www ভার্সনে এক্সিস্ট করে। এখন এটা www ভার্সনে এক্সিস্ট করে কিনা, মানে নন www ভার্সনে এক্সিস্ট করে কিনা, এটা যদি আমার চেক করতে হয়, সো আমি এখান থেকে www অংশটা উঠায় দিব। ঠিক আছে, এই যে দেখেন www অংশটা ইনক্লুডিং ওই :http এই অংশটা আমি কিন্তু উঠায় দিছি। এখন আমি চেক করব যে এটা কি আপনার নন www ভার্সনে এক্সিস্ট করে কিনা। সো আমি এখন এটা এন্টার দিলে, ঠিক আছে, এই নন www ভার্সনে লিখে এন্টার দিলে এই যে দেখেন আবার pcgamer.com, ঠিক আছে, চলে আসছে। বাট এখন আমি ডাবল ক্লিক যদি করি, সেই যে দেখেন আমার সামনে আবার কি www ভার্সনটা চলে আসছে না? জি। বাট আমি যখন এন্টার দিছি তখন কি এটা উঠাই দিছিলাম না নন www? জি। হ্যাঁ, তো তার মানে আপনার এই ওয়েবসাইটটা শুধুমাত্র আপনার www ভার্সন এক্সিস্ট করে। সেম অ্যাজ আমি যদি এই ওয়েবসাইট আরেকটা artings.com, ঠিক আছে, আমি যদি এখানে আসি artings.com এবং এখানে এসে ধরেন আমি এটা কোন ভার্সনে আছে ওয়েবসাইটটা, www ভার্সনে আছে। এখন আমি এটা মুছে দিলাম, শুধু আমি artings.com-টা রাখলাম, হ্যাঁ, তো নন www যেটা। এখন আমি এটা যদি শুধুমাত্র নন www ভার্সনে এন্টার দেই, সো ঠিক আছে, আমার ওয়েবসাইটটা আবার লোড হয়েছে। এখন আমি এটা কোন ভার্সনে আসছে এটা চেক করব, নন www। ওয়েট, এটা আমি বলতেছি, এটা চেক করব কিভাবে, আমরা এখানে ডাবল ক্লিক করব। ঠিক আছে, ডাবল ক্লিক করলে যে দেখেন ফুল ইউআরএলটা চলে আসছে না? জি জি তো দেখেন তো এখানে কি www আসছে না? জি। সো আমার এটা শুধুমাত্র www ভার্সন, সিঙ্গেল ভার্সন এক্সিস্ট করে, which is www। ঠিক আছে, তারপর আবার টমস হার্ডওয়্যার, ঠিক আছে, এই ওয়েবসাইটে যদি আমি আসি, সো এই ওয়েবসাইট থেকে এখন আমি দেখবো এটা কোন ভার্সনে আছে, www ভার্সনে আছে। বাট আমি চেক করব যে এটা কি নন www ভার্সনে এক্সিস্ট করে কিনা। তো সেক্ষেত্রে আমি এটা উঠাই দিলাম, উঠায় আমি এখন যদি এন্টার দিই, সো সেই ক্ষেত্রে এই যে দেখেন আবার www ভার্সনে চলে আসছে। তার মানে আমার এই যে পিসি গেমার, তারপর আর্টিংস এবং এই যে টমস হার্ডওয়্যার, ঠিক আছে, এই তিনটা ওয়েবসাইটই আপনার সিঙ্গেল ভার্সন, শুধুমাত্র www ভার্সন এক্সিস্ট করে। তো সিঙ্গেল ভার্সন এক্সিস্ট করা বা www এবং নন www দুইটা ভার্সন এক্সিস্ট করা, দুইটার যে কোনো একটা হতে পারে, দ্যাট ইজ নট এন ইস্যু। ঠিক আছে, এখন আপনি হয়তো বলতে পারেন আমার ওয়েবসাইট কি যদি আপনার সিঙ্গেল ভার্সনে থাকে, দ্যাট মিনস যদি শুধু www ভার্সনে থাকে, নন www ভার্সনে নাই, বা শুধু নন www ভার্সনে আছে www ভার্সনে নাই, তো তাহলে এক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে কিনা? ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না, আপনার ওয়েবসাইট দুইটার যে কোনো একটা অথবা ডাবল ভার্সনে থাকতে পারে, দেয়ার ইজ নো ইস্যু, ওটা কোনো প্রবলেম না। বাট এখানে প্রবলেমটা হচ্ছে আপনার আরেকটা জায়গায়, যেটার নাম হচ্ছে আপনার ক্যানোনিক্যাল। এখানে প্রবলেমটা হবে অন্য আরেকটা জায়গায়, যেটার নাম হচ্ছে ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যাল, ঠিক আছে, এই যে দেখেন ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যাল জিনিসটা কি? ক্যানোনিক্যাল জিনিসটা হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে, ক্যানোনিক্যাল জিনিস হচ্ছে একটা ট্যাগ, যেটার মাধ্যমে আমি আমার সার্চ ইঞ্জিনকে একটা সিগন্যাল দিই যে আমার ওয়েবসাইটটা কিন্তু এই ভার্সনের একটা একটা মানে ওয়েবসাইট, ঠিক আছে, আমার ওয়েবসাইটটা মূল ভার্সনের একটা অংশ, সো এটা কোনো ডুপ্লিকেট কোনো ওয়েবসাইট না। সো ক্যানোনিক্যাল ট্যাগটা আপনি ইউজ করবেন কখন? যখন আপনার ওয়েবসাইটটা www এন্ড নন www বোথ ভার্সনে থাকবে। ক্যানোনিক্যাল ভার্সনটা ট্যাগটা আপনি ইউজ করবেন কখন? যখন আপনার ওয়েবসাইটটা www এন্ড নন www বোথ ভার্সনে থাকবে, তখন আপনি ক্যানোনিক্যাল ট্যাগটা আপনার জন্য ম্যান্ডেটরি, তখন আপনাকে ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতেই হবে, ঠিক আছে, যদি বোথ ভার্সনে থাকে। এখন যদি বলেন যে কেন আমার এটা ম্যান্ডেটরি, এর কারণ হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগের কাজ হচ্ছে সার্চ ইঞ্জিন বটকে এই সিগন্যাল দেওয়া যে আপনার ওয়েবসাইটটা কোনো ডুপ্লিকেট ওয়েবসাইট না,
ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা কোনো ডুপ্লিকেট ওয়েবসাইট না। ধরেন আমি দেখলাম আমার টমস হার্ডওয়্যার, এটা কি ডাব্লু ভার্সন আছে, তাই না? এখন আমি যদি এটা নন ডাব্লু এইখানে যদি এন্টার দিয়ে দেখি যে আমার সামনে যে ওয়েবসাইটটা আসছে এটা নন ডাব্লু, ঠিক আছে, তো তখন এটা কি দুইটা ভার্সনে থাকবে সেম ওয়েবসাইট? এই টমস হার্ডওয়্যার ওয়েবসাইটটা তখন দুইটা ভার্সনে এক্সিস্ট করতেছে, আপনার ডাব্লু ভার্সনে এক্সিস্ট করতেছে, আবার নন ডাব্লু ভার্সনে এক্সিস্ট করতেছে, তাই না? জি ভাইয়া। তো এই যে দুইটা ভার্সনে আপনার সেম ওয়েবসাইট এক্সিস্ট করতেছে, এইখানে সার্চ ইঞ্জিনের কাছে একটা কনফিউশন তৈরি হয় যে এটা কি আপনার কোনো ডুপ্লিকেট ওয়েবসাইট কিনা, বা আপনার এটা কপি করে সেটা তৈরি করছে কিনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার এটা সেম, আপনার মানে জিনিসটা একই ওয়েবসাইট, হ্যাঁ, এবং আরেকটা ওয়েবসাইট এটাকে কপি করছে, তো সেই ক্ষেত্রে আপনার কি করবে, সার্চ ইঞ্জিন বট কিন্তু তাকে র্যাঙ্ক দিবে না, যে কপি করছে তাকে কিন্তু সে র্যাঙ্ক দিবে না। হ্যাঁ, এবং আলটিমেটলি আমি যদি আমার ওয়েবসাইট একটাই হয় এবং আমি যদি বোথ ভার্সনে আমার ওয়েবসাইটটা তৈরি করি যে এটা ডাব্লু হবে নন ডাব্লু হবে, তো তখন আমাকে কিন্তু সার্চ ইঞ্জিন বটের কাছে এই সিগন্যালটা দিতে হবে যে এটা দুইটা একই ওয়েবসাইট। ঠিক আছে, এটা আমার টমস হার্ডওয়্যার একই ওয়েবসাইট, এটা আমি দুইটা ভার্সনে করছি, একটা ডাব্লু এবং আরেকটা নন ডাব্লু। সো এটার জন্য আমি যে ট্যাগটা ইউজ করি, যে ট্যাগের মাধ্যমে আমি এটা সিগন্যালটা প্রোভাইড করি সার্চ ইঞ্জিনকে, এটাকে বলা হচ্ছে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ। ওকে, ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, সো আমার ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে এখানে দেখার ইস্যু, ক্যানোনিক্যাল ট্যাগটা আছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। বা ডাব্লু বা নন ডাব্লু ভার্সন আছে কিনা এটা আমার চেক করতে হবে। এখন আমি যদি দেখি যে এটার যে কোনো একটা হয় ডাব্লু অথবা নন ডাব্লু, তখন কিন্তু আমার ক্যানোনিক্যাল রাখাটা ম্যান্ডাটরি না। ঠিক আছে, বাট যদি দেখি যে আমার ডাব্লু নন ডাব্লু বোথ ভার্সনে আমার ওয়েবসাইটটা এক্সিস্ট করে, তখন আমাকে অবশ্যই একটা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে। তাহলে তোমরা এটা এখন স্ট্যাটাস ক্রস হবে, রাইট? এবং হবে ইজ নট ইন বোথ ভার্সন। একটু ওয়েট করেন, আমি এখন ওইখানে যাইনি, ঠিক আছে, আমি তো এখনো চেক করি নাই, তাই না? সো এখন আমাদের ক্যানোনিক্যালটা কি আমরা ক্লিয়ার? ক্যানোনিক্যালটা একটা কি জিনিস? একটা সিগন্যাল যার মাধ্যমে ওয়েবসাইটের ডুপ্লিকেট আছে কিনা এটা বোঝানোর জন্য সার্চ ইঞ্জিনকে। হ্যাঁ, এখন হ্যাঁ আপনি যেটা বললেন যে এটা ক্রস হবে, ফাইন, এটা কিন্তু আসলে ক্রস হবে। কেন হবে? কারণ আমাদের ওয়েবসাইটটা কি সিঙ্গেল ভার্সনে আছে না? জি ভাইয়া। পিসি গেমার, আর্টিংস, টমস হার্ডওয়্যার, আপনার শুধুমাত্র ডাব্লু ভার্সন আছে, সো আমার এটা চেক করার দরকার নাই। বাট স্টিল যদি ধরেন আমি দেখলাম কোন একটা ওয়েবসাইট আপনার বোথ ভার্সনে আছে, তখন আমরা কিভাবে চেক করবো এটা ক্যানোনিক্যাল আছে কি নাই? তখন চেক করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব। ঠিক আছে, ওয়েবসাইটের পেজে আমরা রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন ভিউ পেজ সোর্স দেখা যাচ্ছে, ভিউ পেজ সোর্স, এই ভিউ পেজ সোর্স আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, সেই যে দেখেন আমার সামনে কি পেজের সোর্স, মানে তার কোডিংটা চলে আসছে না? এখন আমি এখানে কন্ট্রোল এফ দিব, আমার কিবোর্ডের কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিলে দেখেন আমার এখানে কি একটা সার্চ বার চলে আসছে, তাই না? এই যে ব্রাউজারে এখানে আমি এখন লিখবো ক্যানোনিক্যাল। ঠিক আছে, ক্যানোনিক্যাল লিখলাম, সেই যে দেখেন তো ক্যানোনিক্যাল এখানে আছে না? জি। হ্যাঁ, সো এভাবে আপনারা এটা চেক করবেন। যদি দেখেন যে ক্যানোনিক্যাল এইভাবে আমার স্পট করা যাচ্ছে, তার মানে আমার এখানে ক্যানোনিক্যাল ট্যাগটা আছে। আর যদি দেখেন যে স্পট করা যাচ্ছে না, তো তাহলে ক্যানোনিক্যালটা নাই। ক্লিয়ার? সরি স্যার, আমার ইন্টারনেট কানেকশন চলে গেছিল স্যার। এখানে স্পষ্ট করে কেন দিচ্ছে? আচ্ছা, আপনার ইন্টারনেট ওকে, ঠিক আছে, আপনি ক্লাসটা দেখতে থাকেন। হ্যাঁ বলেন, আবার বলেন। বলেছি ভাইয়া যখন নাকি দুইটা ভার্সন থাকে তখন তো এটা মানে ট্যাগটা স্পষ্ট করে দেয়, তাই না? এখন তো এটা তো একটা ভার্সনে না, তাহলে এখানে আগে স্পষ্ট করে দিল যে এটা আপনার সার্চ ইঞ্জিন অটোমেটিক দিয়ে দেয়। ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা যখন আপনি লাইভ করে দিবেন, এই ক্যানোনিক্যাল ট্যাগ গুলা সার্চ ইঞ্জিন বট প্রত্যেকটা ওয়েবসাইটকে অটোমেটিক দিয়ে দেয়, অটোমেটিক। এটা আপনাকেও সেট করতে হয় না, সেটা যত ওয়েবসাইট আছে তার সার্ভার সমস্ত ওয়েবসাইটকে সে অটোমেটিক এটা দিয়ে দেয়। তার মানে কি ভাইয়া, যদি আমরা ওয়েবসাইটের এই যে ডাব্লু নন ডাব্লু ভার্সনটা চেক করি, বোথ ভার্সন, তা আমরা যেমন যে ওয়েবসাইটটা আপনি দেখাইছেন এটা হচ্ছে সিঙ্গেল, আমরা এইখান থেকে কোনো কনফার্মেশন অবশ্যই পাবো না। আমাদের এই যে কন্ট্রোল এফ দিয়ে যে ফর্মুলা আপনি দেখাইছেন যে ক্যানোনিক্যাল যদি আসে, দেন আমি ডিসাইড করবো যে এটা ক্যানোনিক্যাল আছে কি।
আচ্ছা বাট আচ্ছা তারপর আপনারা চেক করবেন, কারণ আপনারা যেটা বলবেন এখানে স্ট্যাটাসের পাশে যে প্রজেক্ট, এখানে কিন্তু আপনাদের বলতে হবে যে আমার ওয়েবসাইটে ক্যানোনিকাল আছে কি নাই। তো তখন আপনার এই যে এখানে যে আপনি এই যে স্ট্যাটাস মানে আপনি যে এখানে এক্সপ্লেনেশনটা দিবেন যে আমার ওয়েবসাইটে ক্যানোনিকাল আছে বা আমার ওয়েবসাইটে ক্যানোনিকাল নাই, তো তখন আপনাকে তো চেক করে তো দিতে হবে, তাই না? জি ভাইয়া। সো এটা চেক করে যেমন আমি এখানে কি পাইছি, ক্যানোনিকাল পাইছি, তাই না? সো আমি এখানে আপনার যে এখন কমেন্টটা লিখবো সেটা হবে অনেকটা এরকম, ইওর ওয়েবসাইট ইজ ইন both version. both version. সিঙ্গেল, নো বোথ না, সিঙ্গেল ভার্সন, সিঙ্গেল ভার্সন। ঠিক আছে? সিঙ্গেল ভার্সন, বোথ তো না। অ্যান্ড হ্যাজ ক্যানোনিক্যাল ট্যাগ। Tag. ওকে, জি। সো আমার ওয়েবসাইটটা একটা সিঙ্গেল ভার্সনে আছে এবং ক্যানোনিকাল ট্যাগ সহ আছে। এবং রেফারেন্স হিসেবে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের এখানে যে হোম পেজটা আছে, এই হোম পেজের লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দেব। ওকে, জি। সো এটা হচ্ছে আমাদের ডাব্লিউ নন ডাব্লিউ ভার্সন চেকের বিষয়। তারপর আমাদের এখানে মেটা টাইটেল থেকে শুরু করে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, মেটা টাইটেল থেকে শুরু করে আপনাদের একেবারে ইমেজ অল্টার ট্যাগ পর্যন্ত, হ্যাঁ, মেটা টাইটেল থেকে শুরু করে ইমেজ অল্টার ট্যাগ পর্যন্ত যত ফ্যাক্টর আছে, এই প্রত্যেকটা ফ্যাক্টর আমরা খালি বলে যাব। আমরা বলতে আমি খালি আপনাদেরকে এক্সপ্লেন করে যাব, ঠিক আছে? বাট আমরা সোফার যে প্র্যাকটিক্যালি জিনিসগুলো চেক করলাম যে আপনার ওয়েবসাইটে HTML সাইট ম্যাপ আছে কিনা বা XML সাইট ম্যাপ এক্সিস্ট করে কিনা, হ্যাঁ, বা এটাকে নন ডাব্লিউ আমরা দেখছি না, এটা কিভাবে চেক করতে হয়। জি স্যার দেখছি। সো আমি আপনাদের এই 11 থেকে 20 নাম্বার পর্যন্ত যে ফ্যাক্টর গুলো আছে এগুলো আমি আপনাদেরকে জাস্ট এক্সপ্লেন করব, বাট আমি এটা আপনাদেরকে এখন এটা দেখাইতে পারবো না, প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো না, কারণ এগুলো আপনি ম্যানুয়ালি বাইর করতে পারবেন না, ঠিক আছে? এগুলো আপনার ম্যানুয়ালি বাইর করা সম্ভব না। হ্যাঁ, সো এখানে আমরা যেটা করব জিনিসটা একটা টুলস এর সাহায্য নিয়ে করব, একটা টুলস এর মাধ্যমে করব। হ্যাঁ, তো আমি এখন আপনাদের এই জিনিসগুলা ম্যানুয়ালি বলে যাব এবং পরে আমি আপনাদেরকে এটা দেখায় দিব যে আপনাদের টুলস এর সাহায্যে আপনারা কিভাবে এই মেটা টাইটেল থেকে ইমেজ অল্টার ট্যাগ মানে 11 থেকে 20 পর্যন্ত যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন, ওইটা আমি আপনাদেরকে একটা টুলস দিয়ে পরে দেখায় দিব। তো এখন আছেন আমাদের মেটা টাইটেল। মেটা টাইটেল বলতে কি বোঝায়, ঠিক আছে? মেটা টাইটেলের কিছু সিনোনিম আছে। মেটা টাইটেলের কিছু সিনোনিম আছে, আগে সিনোনিম গুলো সবাই নোট করেন। আপনাদের সবার কি খাতা কলম আছে সামনে? জি স্যার আছে। খালি 2-3 জন বলে আছে, বাকিদের কি নাই? ভাইয়া আছে 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 ভাইয়া। জি ভাই আছে। জি ভাই আছে। আচ্ছা স্যার। আচ্ছা, সবাই একটু নোট করেন এটা, ঠিক আছে? মেটা টাইটেলে আমাদের কিছু আছে, সিনোনিম আছে। এটাকে আপনার টাইটেল ট্যাগ বলা হয়, এটাকে আপনার এসইও টাইটেল বলা হয়, এটাকে পেজ টাইটেল বলে, আবার অনেকে পোস্ট টাইটেলও বলে। সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সিনোনিমাস। সিনোনিমাস বুঝেন তো, তাই না? বুঝেন না এমন কেউ আছেন? থাকলে বলেন, বলে ফেলেন। আচ্ছা, লজ্জা পাবেন না আবার, ঠিক আছে? কারণ আপনি লজ্জা পাইলে আপনারই লস। তো এটা হচ্ছে আমাদের মেটা টাইটেল। আপনি বলতে পারেন এটাকে টাইটেল ট্যাগ অথবা এসইও টাইটেল অথবা পেজ টাইটেল অথবা পোস্ট টাইটেল, একই জিনিস। হ্যাঁ, এখন আমি সিনোনিমাস গুলো কেন বলি, কারণ অনেক সময় স্টুডেন্টরা এটা নিয়ে কনফিউজ হয়ে যায় যে আমি তো অমুক জায়গায় একটা ব্লগ পড়লাম ওইখানে বলছে টাইটেল ট্যাগ, আবার অমুক জায়গায় পড়লাম ওখানে বলছে এসইও টাইটেল, তো এটা আবার কি, ঠিক আছে? তো আমি জিনিসগুলো আপনাদেরকে জিনিসগুলো যতটা এলাবোরেট হয় আর কি, ঠিক আছে, আমি বলে দিব। তো এগুলা একই জিনিস। এখন আমার জিনিসটা কি, হোয়াট ইজ ইট? আমার মেটা টাইটেল জিনিসটা কি? মেটা টাইটেল জিনিসটা হচ্ছে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, ঠিক আছে, আমাদের সার্চ ইঞ্জিনে, তখন আমাদের সামনে যে রেজাল্ট গুলো আসে, হ্যাঁ, যেমন এই যে দেখেন, এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট। এখন এখানে আমাদের কি একটা দেখেন, আমাদের এখানে যে এই রেজাল্টের যে সেকশন গুলো আসতেছে তার মধ্যে একটা বোল্ড করে একটা আপনার সেকশন আছে না, যেটা ক্লিক হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনার মেটা টাইটেল। হ্যাঁ, সো মেটা টাইটেলটা হচ্ছে মূলত আপনি আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে অংশটা ক্লিক করা যায়, মানে ওই ইন্ডিভিজুয়াল রেজাল্টের যে অংশটা ক্লিক করা যায়, ঠিক আছে? এই যে দেখেন এখানে ক্লিক হচ্ছে না, হচ্ছে না, এখানে ক্লিক হচ্ছে না। জি স্যার হচ্ছে।
সো এটাকে বলা হচ্ছে আপনার মেটা টাইটেল, যেটা আপনার এই ধরনের ক্লিক করা যায়, একটু বোল্ড করে দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে আমাদের মেটা টাইটেল। আর এই মেটা টাইটেল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এটাই কিন্তু আপনার যখন কেউ লিখে সার্চ করবে আপনার ওয়েবসাইটের যে পেজটা আপনার যে সামনে আসবে, তার সামনে যে আসবে, সে কিন্তু তখন মেটা টাইটেলটাই দেখতে পারবে। ঠিক আছে, কেউ যখন ওই ধরনের জিনিস লিখে সার্চ করলে আপনার যে পেজটা তার সামনে যে আসবে, সে কিন্তু আপনার মানে তার সামনে কিন্তু ওয়েবসাইটটা ডিরেক্ট ওপেন হবে না, তার সামনে কিন্তু জিনিসটা প্রথমে এভাবেই আসবে, সে এভাবেই দেখবে, হ্যাঁ, মেটা টাইটেল দেখবে। সো আপনি মেটা টাইটেলটাই কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশন, মানে ওয়েবসাইট ট্রাফিকের কাছে আপনার মেটা টাইটেলটাই কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশন। সো এটা আপনার যতটা আপনার রিলেভেন্ট করা যায় এবং যতটা আপনার অ্যাকুরেট করা যায়, তত আপনার র্যাঙ্কিং এ ভালো একটা ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে, তো এই মেটা টাইটেল আপনার এখানে আমাদের কিছু ব্যাপার আছে। মেটা টাইটেল যখন আপনি ডেভেলপ করবেন, যেহেতু এটা একটা ফার্স্ট ইমপ্রেশন, যখন কেউ কোনো কিছু লিখে সার্চ করবে তার সামনে যে রেজাল্ট আসবে মেটা টাইটেলটাই প্রথমে আসে। তো সেক্ষেত্রে মেটা টাইটেল ডেভেলপ করার সময় কিছু জিনিস মাথায় রাখবেন। এটা হচ্ছে মেটা টাইটেলে যেন আপনার অবশ্যই যে কিওয়ার্ড, আপনার যেটা মেইন কিওয়ার্ড, ঠিক আছে, আপনি যে পেজটা ডেভেলপ করলেন কোন কিওয়ার্ডের জন্য ডেভেলপ করলেন, সেটা যেন আপনার ওই মেটা টাইটেলে অবশ্যই থাকে। ঠিক আছে, আপনার কিওয়ার্ডটা যেটার জন্য আপনি ডেভেলপ করলেন, ওই কিওয়ার্ডটা যেন আপনার মেটা টাইটেলে অবশ্যই থাকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মেটা টাইটেলে আপনার ক্যারেক্টার। ঠিক আছে, মেটা টাইটেলের ক্যারেক্টার বলতে এই যে দেখেন আমাদের এই যে অ্যালফাবেট গুলা, ঠিক আছে, ইনক্লুডিং স্পেস, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা ক্যারেক্টার, প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যারেক্টার। এখন আমার এখানে কয়টা ক্যারেক্টার আছে এটাকে আমার কাউন্ট করতে হলে আমি এটা এক্সটেনশন ইউজ করতে পারি, আবার ওয়ার্ড ফাইল ইউজ করতে পারি। এক্সটেনশন, এখানে একটা এক্সটেনশন আছে ক্যারেক্টার কাউন্টিং ক্যারেক্টার্স, এই যে দেখেন, এই যে এটা কাউন্টিং ক্যারেক্টার্স, এটা একটা আপনার ক্রোম এক্সটেনশন। এটা আমি যদি ওপেন করি, সো আমি এখানে যে বক্স আছে এই বক্সে আমি এটা লিখে দিলাম, সেই যে দেখেন আমার এখানে টোটাল ক্যারেক্টার দেখেন কয়টা আছে, 25টা। এখানে দেখেন ক্যারেক্টার উইথ স্পেস, উইথাউট স্পেস, আমরা উইথ স্পেস নিব, হ্যাঁ, ক্যারেক্টার উইথ স্পেস নিব। সো আমার এখানে টোটাল ক্যারেক্টার আছে 25টা। তো এটা হচ্ছে আপনার একটা এক্সটেনশন, অথবা আপনারা চাইলে এটা ওয়ার্ড ফাইলও ইউজ করতে পারেন। ওয়ার্ড ফাইলও আমি আপনাদেরকে জিনিসটা দেখায় দিই। এখানে আপনার আমি যদি এটা বসে বেস গেমিং মাউস এটা নিলাম, এখান থেকে আপনার আমি যদি ক্যারেক্টার দেখতে চাই, আমি এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ওয়ার্ডস, এই নিচে যে 5 of 5 ওয়ার্ডস, এখানে ক্লিক করবেন, তাহলে এই যে দেখেন ক্যারেক্টার উইথ স্পেস কত আসছে, 25টা আসছে। 25টা। হ্যাঁ, আপনি এটা ওয়ার্ড ফাইলেও করতে পারেন, অথবা আপনি চাইলে এটা ওই এক্সটেনশনের মাধ্যমে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের আপনার মেটা টাইটেল। এখন আমাদের যদি ডেভেলপ করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের এখানে ক্যারেক্টার কত থাকতে হবে, এটা ক্যারেক্টার লিমিট মেটা টাইটেলে গুগল যেটা রিকমেন্ড করে সেটা হচ্ছে 65। ক্যারেক্টার লিমিট গুগল আপনাকে যেটা রিকমেন্ড করবে সেটা হচ্ছে 65। বাট আমরা সেফটি মার্জিন হিসেবে, সেফটি মার্জিন কেন, কারণ আমাদের অনেক সময় 65 লিখলেও ওইটা তারা একসেপ্ট করে না। সো আমরা যেটা করব, আমরা এটা আপনার ক্যারেক্টার লিমিট রাখবো 57। হ্যাঁ, মানে এটা যেন আপনার 57 এর মধ্যে হয়। আমরা এই 57 ক্যারেক্টারের একটা মেটা টাইটেল ডেভেলপ করব। ঠিক আছে, এর বেশি যেন না হয়, আমরা মেটা টাইটেলটা ডেভেলপ করব উইদিন 57 ক্যারেক্টার। সো মেটা টাইটেল ডেভেলপ করার সময় দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে এখানে যেন অবশ্যই আপনার কিওয়ার্ড থাকে, মূল কিওয়ার্ডটা যেন থাকে, এবং আপনার যেন এটা উইদিন 57 ক্যারেক্টারের মধ্যে হয়। ক্লিয়ার? এটা হচ্ছে মেটা টাইটেলের ব্যাপার। তারপর হচ্ছে মিসিং মেটা টাইটেল। মিসিং মেটা টাইটেল বলেন। আমরা সার্চ করি, সার্চ ইঞ্জিনে যে রেজাল্ট আসে, বোল্ড মেটা টাইটেল। এখন এখানে যে বোল্ড
লেখাটায় এটা হচ্ছে আপনার আপনার কথাটা শোনা যাচ্ছে না, কথাটা অস্পষ্ট। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? ক্লিয়ার না, মনে হচ্ছে দূর থেকে আসতেছে। স্যার এখন কি শুনতে পাচ্ছেন? এখনো ওই ধরনেরই। আপনি যদি সমস্যা হয় তাই একটু কমেন্ট করেন, চ্যাটে একটু কমেন্ট করেন, আমি দেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো যেখানে ছিলাম মিসিং মেটা টাইটেল। মিসিং মেটা টাইটেলটা হচ্ছে আমাদের যদি না থাকে, ঠিক আছে, মানে দেখেন মিসিং, হ্যাঁ, মানে আমার এমন একটা ল্যান্ডিং পেজ দেখা গেল, আমি এমন একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম বা একটা পোস্ট তৈরি করলাম যেখানে আমার মেটা টাইটেলই নাই, হ্যাঁ, কোনো মেটা টাইটেলই নেই। যদিও এটা এখন হয় না, কারণ এটা অটোমেটিক আপনার সার্চ ইঞ্জিন একটা তৈরি করে দেয়। ঠিক আছে, আপনি যদি কোনো একটা পেজ বা আপনি যদি কোনো পোস্ট ক্রিয়েট করেন, তো সেখানে মেটা টাইটেল আপনি না দিলেও অটোমেটিক সার্চ ইঞ্জিন একটা তৈরি করে দেয়। বাট ব্যাপার হচ্ছে এখন আপনার ওয়েবসাইট, হ্যাঁ, আপনি যদি এখানে মেটা টাইটেলটা না দেন, সার্চ ইঞ্জিন বট যদি সে যদি আপনার ওয়েবসাইটের জন্য এটা ক্রিয়েট করেই দেয়, তো তাহলে এটা কি আপনার এসইওর জন্য কতটুকু ফ্রেন্ডলি হবে? ঠিক আছে, এটা একটা প্রশ্ন থেকে যায় না, যে আমার ওয়েবসাইট, আমি এখানে পেজ তৈরি করলাম, পোস্ট তৈরি করলাম, বাট আমি মেটা টাইটেল দিলাম না। এটা মেটা টাইটেল আপনার সার্চ ইঞ্জিন অটোমেটিক একটা মেটা টাইটেল দিয়ে দিল। তো এখন এটা কতটা এসইও ফ্রেন্ডলি হবে, একটা কোশ্চেন থাকে না? জি কারণ স্যার। কি বললাম, মেটা টাইটেলে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। এখন এই কিওয়ার্ড যে থাকতে হবে, এখন আপনার সার্চ ইঞ্জিন যে মেটা টাইটেলটা আপনাকে ডেভেলপ করে দিবে, সে কি জানে যে আপনি কোন কিওয়ার্ড ইউজ করতেছেন, আপনার জি কোন না। কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করবেন সেটা জানে না। সে একটা র্যান্ডম আপনার কন্টেন্ট থেকে একটা টাইটেল ডেভেলপ করে দিবে। সো এটা অবশ্যই আপনার জন্য ভালো তেমন কিছু হবে না। সো এটা আপনি আপনার ওয়েবসাইটের যে কোনো পেজ পোস্টের জন্য অবশ্যই আপনি মেটা টাইটেল আপনি ডেভেলপ করে দিবেন, এটা মিসিং যেন না থাকে। এবং ডেভেলপ করার সময় ওই দুইটা গাইডলাইন, একটা হচ্ছে অবশ্যই এটা যেন উইদিন 57 ক্যারেক্টার মধ্যে থাকে, এবং অবশ্যই আপনার এই মেটা টাইটেলের মধ্যে যেন কিওয়ার্ডটা থাকে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। তারপর দেখেন আমাদের ডুপ্লিকেট মেটা টাইটেল। ডুপ্লিকেট মেটা টাইটেলটা হচ্ছে আমার যদি একই মেটা টাইটেল আমার একাধিক পেজের জন্য যদি সেট করা থাকে, একই মেটা টাইটেল একাধিক পেজের জন্য যদি সেট করা থাকে, ঠিক আছে, যেমন ধরেন আমার এই যে এটা কি, আমার এটা হোম পেজ, ঠিক আছে, এটা পিসি গেমারের হোম পেজ। এখন আমার ধরেন দ্য এন্ডলেস ফর্মস অফ মিমস আর দ্য অনলি গুড, এই যে এটা কি, এটা আমার একটা পেজ বা পোস্ট, তাই না? তারপর ধরেন আপনার এটা কি, 8 ওভারলুক গেমস ইউ মাইট হ্যাভ মিসড ইন 2000, এটাও আর একটা পোস্ট, তাই না? এখন এই যে দুইটা পোস্ট, এই দুইটা পোস্টের কি দুইটা আলাদা মেটা টাইটেল থাকার কথা না? জি। এখন আমার ধরেন আমি সেম মেটা টাইটেল এটার জন্য ইউজ করলাম, আবার এটার জন্য ইউজ করলাম, সেম মেটা টাইটেল, তো তাহলে জিনিসটা কি প্রপার হচ্ছে? ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তখন ডুপ্লিকেট হয়ে যাচ্ছে এবং জিনিসটা প্রপারও হচ্ছে না, কারণ আমার থিম তো আলাদা, তাই না, আমার তো কন্টেন্টই আলাদা। ঠিক আছে, এটার সাথে তো এটা তো মিলে না, তাই না? এখন আমি এটার জন্য যে মেটা টাইটেল দিলাম, এটার জন্য যে মেটা টাইটেল, মানে যদি সেমই হয়ে যায়, তা আপনার ডুপ্লিকেটও হয় অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু আপনার প্রপারও হয় না। ঠিক আছে, জিনিসটা কিন্তু রিলেভেন্ট হয় না। সো আমাকে এটা যদি সেম মেটা টাইটেল আমার যদি ফর মাল্টিপল পোস্ট, ঠিক আছে, মাল্টিপল পোস্ট বা মাল্টিপল পেজের জন্য যদি আমি অ্যালোকেট করে দিই, সেটাকে বলা হয় আপনার ডুপ্লিকেট মেটা টাইটেল। ক্লিয়ার? জি স্যার। তারপর দেখেন আমাদের মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, মেটা ডেসক্রিপশনটা কি জিনিস? মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আমরা যখন ওই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যদি আমরা যাই, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা আসলে এই যে দেখেন আমাদের মেটা টাইটেল, ঠিক আছে, এই যে যেটা আপনার বোল্ড করে লিঙ্ক দেওয়া আছে, এটার নিচে আমাদের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, মানে মেটা টাইটেলের নিচের অংশটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টটা, মানে ল্যান্ডিং পেজের যে কন্টেন্টটা, সেটা থিম কি, ঠিক আছে, এটা কোন থিমের উপর বেস করে করা হয়েছে সেটার একটা সামারি। হ্যাঁ, আমার এই কন্টেন্টের একটা সামারি। বেস গেমিং মাউস, এই যে দেখেন বেস গেমিং মাউস, এখানে একটা লিস্ট চলে আসছে আপনার, রেজার ডেথ অ্যাডার ভার্সন 2, তারপর লজিটেক
সামথিং, ঠিক আছে, এবং আরো আছে এই যে 3 দেখেন, হ্যাঁ 3, তার মানে কি পুরাটা আসে নাই। সো এই যে এটা আপনার কিন্তু একটা সামারি, আপনার ওই মূল কন্টেন্টের একটা সামারি, মেটা ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশন আপনাদের ডেভেলপ করার সময় মানে গল্পের সারমর্ম যেটা, এটাই না, এক কথায় প্রকাশ করার জন্য যেটা ব্যবহার করতেছে। হ্যাঁ, আপনি সামারি বলতে যেটা বোঝে সেটাই। এখন আমাদের এই যে মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশন ডেভেলপ করার সময় আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা যেরকম মেটা টাইটেলের ব্যাপারে কিছু গাইডলাইন দিয়েছি, একইভাবে আমাদের মেটা ডেসক্রিপশনে কিছু গাইডলাইন ফলো করতে হবে, যার মধ্যে একটা হচ্ছে মাস্ট ইনক্লুড কিওয়ার্ড। ঠিক আছে, মাস্ট ইনক্লুড keyword. Second guideline হচ্ছে it should be within 150 characters. It should be within 150 characters. Third guideline হচ্ছে it should be in written in active voice. So এটা ওকে। সো এটা দেখেন আমাদের মেটা ডেসক্রিপশনে তাহলে 3টা গাইডলাইন। একটা হচ্ছে আমাকে অবশ্যই কিওয়ার্ড রাখতে হবে, মাস্ট ইনক্লুড। আর একটা হচ্ছে আমার যে মেটা টাইটেলের ক্যারেক্টার লিমিট যেন 150 সর্বোচ্চ, এর বেশি যেন না হয়। আর তৃতীয় হচ্ছে এটাকে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে রাইট করতে হবে। হ্যাঁ, আমাকে যে মূল কিওয়ার্ড সেটা আমার মেটা ডেসক্রিপশনের মধ্যে যেন থাকে। ধরেন এই যে এটা হচ্ছে আমার সেই মেটা ডেসক্রিপশন। সো আমার যদি মূল কিওয়ার্ড হয় বেস্ট গেমিং মাউস, হ্যাঁ, সো এই যে দেখেন এখানেও বেস্ট গেমিং মাউস কথাটা আছে না? সো আমাকে এখানে কিওয়ার্ডটা রাখতে হবে। তারপর এখানে আপনার উইদিন 150 ক্যারেক্টার, মানে 150 ক্যারেক্টার মধ্যে রাইট করতে হবে। সো আমি যদি এটাকে কপি করে আমি যদি এক্সটেনশনটাতে আসি, এখানে আমি যদি এটা বসাই, সেই যে দেখেন আমার ক্যারেক্টার উইথ স্পেস কত দেখা যাচ্ছে? 145। হ্যাঁ, সো আপনার এটা 150 এট বেস্ট, এর বেশি যেন না হয়, এর মধ্যে আপনাকে এটা রাইট ডাউন করতে হবে। আর তৃতীয় গাইডলাইনটা হচ্ছে আপনার এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি জিনিস বলেন তো? জানেন না? এটা গ্রামারের একটা টপিক, ইংলিশ গ্রামারের একটা টপিক। ওই যে ভয়েস মানে বাচ্চা। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সহজভাবে লিখতে হবে, সক্রিয় বাচ্চা, স্ট্রেট ওয়েতে লিখতে হবে। হ্যাঁ, স্ট্রেট এক কথায় বলা, সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স। সো এটাই হচ্ছে মূলত আপনার অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার খুব সিম্পল ডিরেক্ট অ্যাপ্রোচে করতে হবে। যেমন ওই যে আপনারা পড়ছেন কিনা খেয়াল নাই, যে আই ইট রাইস, তারপর এটার প্যাসিভ ভয়েস কি ছিল? রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। হ্যাঁ, সো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এখন আমি যদি এই ধরনের আমার মেটা ডেসক্রিপশনটা প্যাসিভ ভয়েসে লিখি, তো তাহলে কি জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না? আমরা এটাকে সিম্পল রাখবো, ঠিক আছে, যতটা সম্ভব সিম্পল রাখবো। এটাই হচ্ছে মূল থিম, এটা হচ্ছে মেইন থিম। সো এই 3টা গাইডলাইন আমি ফলো করব কখন? যখন আমি আমার ল্যান্ডিং পেজের জন্য মেটা ডেসক্রিপশন ডেভেলপ করব। ক্লিয়ার? মেটা ডেসক্রিপশন, জি। মেটা টাইটেল আর বোল্ড লেখাটা কি নিশ কিওয়ার্ড হবে? মেটা টাইটেলের বোল্ড লেখাটা নিশ কিওয়ার্ড না, নিশ কিওয়ার্ড তো অন্য জিনিস, ওটা তো সিট কিওয়ার্ড। হ্যাঁ, বাট আপনার মূল কিওয়ার্ড হবে, নিশ কিওয়ার্ড তো আলাদা। ঠিক আছে, নিশ কিওয়ার্ড হচ্ছে যেমন ধরেন আপনার ওই যে বলছিলাম আপনার ইনভার্টার রেফ্রিজারেটর, ঠিক আছে, বা আপনি হয়তো বললেন যে আপনার ডাবল ডোর রেফ্রিজারেটর। হ্যাঁ, তারপর ইনভার্টার রেফ্রিজারেটরের উপর আপনি আরো অনেক কিওয়ার্ড ডেভেলপ করতে পারেন। হ্যাঁ, সো নিশ কিওয়ার্ড না, আপনার মূল কিওয়ার্ডটা হবে। তারপর দেখেন আমাদের মিসিং মেটা ডেসক্রিপশন হচ্ছে যদি আমাদের মেটা ডেসক্রিপশনটা না থাকে। ঠিক আছে, মানে আমার যে মেটা ডেসক্রিপশনটা এখানে আমি দিছিলাম সেটা যদি এখানে মিসিং হয়, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে না থাকাটাকে আমরা বলতেছি মিসিং মেটা ডেসক্রিপশন।
আর ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, ডুপ্লিকেট ওইটা একই কনসেপ্ট, সেটা হচ্ছে আপনার একই মেটা ডেসক্রিপশন যদি আপনার ফর মাল্টিপল পেজ মাল্টিপল পোস্টের সাথে অ্যাসোসিয়েট হয়, তো তাহলে এটা হচ্ছে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, যেমন ধরেন আমি এখানে যদি যাই, তো একইভাবে ধরেন আমার এই যে পোস্টটা এবং এই পোস্টটা টোটালি দুইটা ডিফারেন্ট পোস্ট, এবং আমার যদি ডিফারেন্ট পোস্টের জন্য আপনার সেম মেটা ডেসক্রিপশন হয়, তখন আমরা এটাকে আপনার বলবো যে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। এবং ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন অবশ্যই খুবই খারাপ একটা ব্যাপার, কারণ এই ক্ষেত্রে আপনার সার্চ ইঞ্জিন বট একটু কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, সার্চ ইঞ্জিন বট একটু কনফিউজ হয়ে যায় যে সে আসলে কোনটাকে একসেপ্ট করবে। ঠিক আছে, সে কি আসলে এইটার জন্য যে মেটা ডেসক্রিপশন দিছে ওইটা দেখাবে, নাকি এটার মধ্যে আমি যে মেটা ডেসক্রিপশন দিয়েছি ওইটা দেখাবে, সে আপনার কনফিউজ হয়ে যায়। যেহেতু দুইটা একই মেটা ডেসক্রিপশন দেওয়া আছে, সেটা কনফিউজ হয়ে যায় এবং আলটিমেটলি যেটা হয় কোনোটাই সে শো করে না। আপনার র্যাঙ্কিংও তখন হবে না, কারণ যে কোনো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনি যখন যাবেন মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কিন্তু থাকবেই। যে কোনো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কিন্তু থাকবেই, এগুলা ছাড়া কিন্তু আপনার হয় না। তারপর দেখেন আমাদের হেডিং অর সাব হেডিং। ঠিক আছে, হেডিং অর সাব হেডিং, যেমন ধরেন আমি যদি এখানে যাই, আমার যে ল্যান্ডিং পেজটা ছিল বেস্ট গেমিং মাউস ইন 2023, তো এখানে আমার হেডিং বা সাব হেডিং, হ্যাঁ হেডিং বা সাব হেডিং আপনার 6 ধরনের হয়। একটা পার্টিকুলার পেজে হেডিং বা সাব হেডিং আপনার 6 ধরনের হয়। ঠিক আছে, হেডিং আর সাব হেডিংস হচ্ছে 6 টাইপস, 6 ধরনের হয়। এর মধ্যে একটা হচ্ছে হেডিং, H1টা হচ্ছে হেডিং, তারপর H2, H3, H4, H5, H6। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের এক একটা আমার পেজের হেডিং আর সাব হেডিং। সো হেডিং সাব হেডিং কয় ধরনের হয়? 6 ধরনের। 6 ধরনের। হ্যাঁ, হেডিং সাব হেডিং আপনার টোটাল 6 ধরনের হয়। এখন এখানে আপনার হেডিং কিন্তু একটাই, এখানে আপনার হেডিং কিন্তু একটাই, সেটা হচ্ছে H1। ঠিক আছে, আপনার হেডিং কিন্তু একটাই, আর বাকি যেগুলো আছে ফ্রম H2 টু H6 এগুলো কিন্তু আপনার সাব হেডিং। ঠিক আছে, সো H1 হচ্ছে আপনার হেডিং, আর বাকি H2 থেকে H6 হচ্ছে আপনার সাব হেডিং। তো এখন এখানে মূল জিনিসটা আপনারা যেটা অডিটে চেক করবেন, ঠিক আছে, আপনার অডিটে আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনার যে কন্টেন্ট। ঠিক আছে, ধরেন এই যে কন্টেন্ট, এখানে আমার যে হেডিং বা সাব হেডিং গুলা থাকবে, হ্যাঁ এখানে আমার যে হেডিং বা সাব হেডিং গুলা থাকবে, যেমন আমি যদি এখানে যাই, সেই যে দেখেন, এই যে দেখেন আমার H1 এখানে একটা আছে, H2 আছে 4টা, H3 আছে 11টা, H4 আছে 18টা, H5 আছে একটা, H6 আছে না না একটাও নাই। ঠিক আছে, একটাও নাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমার H1, তারপর এটা হচ্ছে H3, তারপর H2, তারপর H3, H4। ঠিক আছে, সো এই যে আমার হেডিং এর যে প্রপোর্শনটা, হ্যাঁ, সো এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি অডিট করার সময়, সেটা হচ্ছে আপনার যেন কোনো গ্যাপ না থাকে, এই হেডিং সাব হেডিং এর মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে। ঠিক আছে, যেমন আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে গ্যাপ বলতে, ধরেন H1 দিলেন, H2 দিলেন, H3 দিলেন, হ্যাঁ, কিন্তু H4টা আপনি দিলেন না, আপনি দিলেন H5। ঠিক আছে, সো আপনার H4টা কি থেকে যাচ্ছে, গ্যাপ থেকে যাচ্ছে না? স্যার সো এই ধরনের যেন কোনো গ্যাপ না থাকে। ঠিক আছে, এবং এখানে অনেকে কনফিউজ হয়, সেটা হচ্ছে যে তারা মনে করে যে আমাকে মনে হয় সিরিয়ালিটি মেনটেন করতে হবে, সিরিয়ালিটি মেনটেন করতে হবে। আমি হয়তো প্রথমে H1 দিলাম, তারপর H2 দিলাম, তারপর H3 দিলাম, ঠিক আছে, তারপর H4 দিলাম, এভাবে আমাকে এখানে একটা সিরিয়ালিটি মেনটেন করতে হবে। বাট সিরিয়ালিটি মেনটেন করার কোনো দরকার নাই। যেমন এই যে দেখেন, এই কন্টেন্টটা দেখেন, এখানে H1 দিছে, তারপর H3 দিছে, তারপর H2 দিছে। হ্যাঁ, সো এই যে দেখেন, এটাই দেখেন, তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই। আমার সিরিয়ালিটি মেনটেন করতে হবে, এই ধরনের কোনো ইস্যু নাই। ইস্যু হচ্ছে আমার যেন কোনো গ্যাপ না থাকে। গ্যাপ বলতে আমি ধরেন এখানে H1 দিলাম, H3 দিলাম, বাট আমার এখানে কোনো জায়গায় H2 নাই, কোনো জায়গায় আমার H2 নাই।
ঠিক আছে, যদি ওই ধরনের ইস্যু হয় তাহলে আমার এটা একটা প্রবলেম ক্রিয়েট হবে। স্যার এখানে দেখা যাচ্ছে যে H4 হ্যাঁ, H4 এর নিচে আবার H3, মানে এই মানে সাব H3 যেটা দেখাচ্ছে এটা আবার কি? এটা আপনার হেডিং, ঠিক আছে। যেমন ধরেন আমার কি এটা গেমিং মাউস না, এটা হচ্ছে ধরেন তার মডেলটা, হ্যাঁ। তারপর এখানে ওই মডেলের আন্ডারে আমি তার স্পেসিফিকেশনস, রিজন টু বাই, রিজন টু অ্যাভয়েড, সো এইগুলো আমার ওই যে সাব হেডিং গুলো আমি H4 এ দিছি, আর একটা লোয়ার সাব হেডিং এ দিছে, আর H3 হচ্ছে তার থেকে একটু আপার সাব হেডিং। ভাইয়া আমার কোশ্চেন মানে জনের আন্ডারে হচ্ছে H1 H2 H3 H4 H5 6 পর্যন্ত হচ্ছে সাবহেডিং। আবার হ্যাঁ, এখানে যেমন আপনার যেটা এখন হাইলাইট করা আছে এটা কিন্তু সাবহেডিং। এর আন্ডারে আবার ওই যে H4 দিয়ে তিনটা স্পেসিফিকেশন, রিজন টু বাই, রিজনস টু অ্যাভয়েড, এগুলো কি ওই সাবহেডিং এর আবার সাবহেডিং? হ্যাঁ, সাব হেডিং এর আন্ডারে আবার সাব হেডিং। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, সো ইস্যুটা কি ক্লিয়ার? আমার হেডিং সাব হেডিং এ মূল ইস্যু হচ্ছে আমার কোনো গ্যাপ রাখা যাবে না, গ্যাপ, ঠিক আছে। হ্যাঁ, গ্যাপ বলতে আমার H1 H2 H3 দিলাম, ধরেন H5 দিলাম, বাট মাঝখানে H4 দিলাম না, এই ধরনের কোনো গ্যাপ রাখা যাবে না, এটা হলো ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে আমার একটা পেজে বা একটা পোস্টে আপনার H1 ট্যাগ মিনিমাম একটা থাকতে হবে, ম্যাক্সিমাম একটা থাকতে হবে, ঠিক আছে। আপনার একটা পেজে বা একটা পোস্টে আপনার H1 ট্যাগ মিনিমাম ম্যাক্সিমাম একটা থাকতে হবে, মানে আপনি H1 ট্যাগ দিতেই হবে, বাট আপনি বেশি দিতে পারবেন না। জি স্যার, এটা কোত্থেকে অনলাইন আপনি দেখাইলেন যে? কোনটা, এই যে এটা? না, ওই যে এইখানে যে কয়টা H1 আছে কয়টা H2 আছে, এটা কোত্থেকে আনছেন? এই যে এটা জি জি, এটা একটা সামারির ফরম্যাটটা ওই তো, এটাই তো, এই যে হেডার। স্যার হ্যাঁ আচ্ছা, এটাই তো, এটা মানে কয়টা আছে বুঝলাম কি, মানে বুঝবো কিভাবে আমরা? মানে এই এটা অ্যাপসটার কথা মনে হয় জানতে চাচ্ছি স্যার। জি আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের একটা ক্রোম এক্সটেনশন, ঠিক আছে। এটার নাম হচ্ছে এসইও মেটা ইন ওয়ান ক্লিক, এসইও মেটা ইন ওয়ান ক্লিক, এটা একটা ক্রোম এক্সটেনশন, ওকে। স্যার এগুলো আমাদেরকে দিয়ে দিয়ে নাকি, যেগুলো যেগুলো আপনি ব্যবহার করেন? এগুলা কে দিবে মানে? মানে আমাদেরকে জানাই দেন, এই যে আগে যেমন একটা দেখাইছেন, এই যে এখন একটা, মানে বলে দিন। ও আচ্ছা, ঠিক আছে, আমি না বললে আপনারা জিজ্ঞাসা করেন, আমি বলে দিব, ঠিক আছে। জি আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেডিং সাব হেডিং এর ব্যাপার। তারপর আছে মিসিং হেডিং। মিসিং হেডিংটা আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বলে দিছি, সেটা হচ্ছে আমার একটা পেজে বা একটা পোস্টে আমার হেডিং মিনিমাম ম্যাক্সিমাম কয়টা থাকবে? একটাই থাকতে হবে, H1 একটাই থাকতে হবে। তো সেই ক্ষেত্রে মিসিং হেডিং মানে কি? হেডিং নাই। হেডিংটাই নাই। হ্যাঁ, তো আলটিমেটলি এটা কিন্তু আমার র্যাঙ্কিং এ একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। সো এটা রাখা মানে মানে এটা এটা রাখা যখন স্কোপই নেই, আমার অ্যাটলিস্ট হেডিং একটা থাকতেই হবে, অ্যাটলিস্ট অ্যাট বেস্ট, ঠিক আছে। মানে মিনিমাম ম্যাক্সিমাম আমার হেডিং একটা থাকতেই হবে। তারপর স্যার এক দেখেন, পেজে কি দুইটা হেডিং থাকতে পারে? না থাকতে পারে, বাট এটা আপনি দিবেন না, ঠিক আছে। এটা আপনার র্যাঙ্কিং এ নেগেটিভ ইমপ্রেশন আসবে। আচ্ছা তারপর দেখেন আমাদের মাল্টিপল হেডিং। মাল্টিপল হেডিংটা হচ্ছে আপনার যদি মাল্টিপল হয়, ঠিক আছে, ওই যে আপনি যেটা বললেন, ঠিক আছে, এই যে একটু আগে যে কোশ্চেনটা করলেন যে একটা পেজে আমার কি মাল্টিপল হেডিং থাকতে পারে, একাধিক হেডিং থাকতে পারে, আপনি দিতে পারবেন, ঠিক আছে, এটা দেওয়ার সিস্টেম আছে, বাট এটা আপনার র্যাঙ্কিং এ একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে, মানে আপনি সার্চ ইঞ্জিনে আপনি র্যাঙ্কিং করতে পারবেন না, আপনার অনেক হবে, এটা উচিত না আর মানে কি। নিয়ম অনুযায়ী হলো না এই আর কি, তাই না? হ্যাঁ, নিয়ম অনুযায়ী এটা করাটা উচিত না। তারপর আসেন ইমেজ অল্টার ট্যাগ। ইমেজ অল্টার ট্যাগটা হচ্ছে মূলত আমাদের যে পেজ গুলাতে, এই যে যেমন দেখেন এই যে একটা ইমেজ, এখন আমরা তো বুঝতে পারতেছি এটা কিসের ইমেজ, তাই না? আমাদের কাছে ক্লিয়ার না এটা কিসের ইমেজ, জি ভাইয়া। কিন্তু জি স্যার। ধরেন কোন একটা সার্চ ইঞ্জিন জি বট, ক্লিয়ার। হ্যাঁ, এখন একজন সার্চ ইঞ্জিন বট, একজন মানে একটা সার্চ ইঞ্জিন বট, সে তো একটা এআই, হ্যাঁ, এখন সে কি এটা বুঝতে পারবে এটা কিসের ছবি? সে কি দেখতে পারে? জি না। সে তো এটা রিড করে, ঠিক আছে, তার তো ব্যাক এন্ডে কোড আছে, যেমন আপনাদেরকে দেখাইলাম, হ্যাঁ, সে তো জিনিসটা আপনার কোডের মাধ্যমে বুঝে,
তাই না? এই যে দেখেন, এই হচ্ছে সেই কোডের মাধ্যমে বোঝেন। এখন আমাদের এটা কিসের ছবি, এটা যদি আমরা সার্চ ইঞ্জিন বোর্ডকে বুঝাইতে চাই তো তখন আমাদেরকে একটা অল্টার ট্যাগ দিতে হয়, যেটা কিসের ছবি। ঠিক আছে, সো এই অল্টার ট্যাগটা হচ্ছে মূলত আমরা ওই মানে লিখে দেই যেটা কিসের ছবি, এবং তখন সার্চ ইঞ্জিন বোর্ড জিনিসটা তার ভাষায় এটা বুঝতে পারে যে এটা হচ্ছে আপনার মাউসের ছবি বা গেমিং মাউসের ছবি। হ্যাঁ, সো আমরা যখন আমাদের পেজ বা পোস্টে কোনো ছবি ইউজ করব, সেটা কিসের ছবি এটা আমরা বোঝানোর জন্য যে ট্যাগটা মানে দেই সেটাকে বলা হচ্ছে আপনার অল্টার ট্যাগ, এবং এই ইমেজ অল্টার ট্যাগটা ইউজ করা হয় মূলত আপনার সার্চ ইঞ্জিন বটের জন্য। ঠিক আছে, ইমেজ অল্টারটা ক্লিয়ার? জি স্যার ওকে, সো ডান। এই অংশগুলো আমি আপনাদেরকে খালি এক্সপ্লেইন করলাম, ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে দেখাইনি এগুলা কিভাবে বাইর করতে হয়। কেন দেখাইনি? কারণ এগুলো আপনার টুলস লাগে, এগুলো আপনি টুলস এর মাধ্যমে আপনার এটা বাইর করতে হবে। তো এটা আমি আপনাদের লেটার সেকশনে আমি এটা দেখায় দিব। এখন আসেন আমাদের এডিটোরিয়াল স্ট্রেংথ। তো এডিটোরিয়াল স্ট্রেংথটা এটা দেখেন তো ব্লু মার্ক করা আছে, তাই না? এখন আমরা বলছিলাম না গত ক্লাসে যে রো গুলো আপনার ব্লু মার্ক করা থাকবে সেগুলো আমরা একটু অ্যাভয়েড করব বলতে ক্লায়েন্টকে এগুলো আমরা ডিরেক্টলি দিব না। কেন দিব না বলছিলাম? এক্সপ্লেনেশনটা একটু ক্রিটিক্যাল। এটার এক্সপ্লেনেশনটা একটু ক্রিটিক্যাল হয়। হ্যাঁ, আপনার অনেক সময় ক্লায়েন্টরা এগুলো বুঝবে না, বা বুঝতে হইলেও আপনার অনেক ঝামেলা পোহাইতে হবে। এখন এই এডিটর লিস্টিং জিনিসটা হচ্ছে মূলত আমার যে এই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে, হ্যাঁ, আমার এই ওয়েবসাইটে যে পোস্ট গুলো আছে, এই পোস্ট গুলার আপনার কতটা কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটি কতটা হাই, হ্যাঁ, এটা আমরা যেভাবে বুঝবো এটাকে বলা হচ্ছে আপনার এডিটোরিয়াল স্ট্রেংথ। ঠিক আছে, কন্টেন্টের কোয়ালিটি কতটা হাই এটা আমরা বুঝবো এডিটোরিয়াল স্ট্রেংথের মাধ্যমে। তো এডিটোরিয়াল স্ট্রেংথের মাধ্যমে আমাদের এই ব্লগ পোস্টের বা আমাদের যে এই যে কন্টেন্ট গুলো আছে সেটার কোয়ালিটি বুঝতে হইলে আপনার কোনো টুলস নাই। ঠিক আছে, কোনো টুলস নাই, এটা আপনাকে আপনাকে দেখতে হবে, ম্যানুয়ালি আপনাকে কাউন্ট করতে হবে যে আমার ধরেন এই পোস্টার কতগুলি ওয়ার্ড আছে, ঠিক আছে, তারপর এখানে কিওয়ার্ড ঠিক মতো বসানো আছে কিনা, হ্যাঁ, তারপর এখানে আপনার সঠিক মাত্রায় ভিডিও আছে কিনা বা আপনার ইমেজ আছে কিনা, হ্যাঁ, আপনাকে এগুলো ম্যানুয়ালি চেক করতে হবে। এবং ম্যানুয়ালি আপনার এই পোস্টগুলো চেক করে আপনি যদি দেখেন যে এভরিথিং ইজ ফাইন, এখানে ছবি আছে, এখানে টেক্সট আছে, এখানে আপনার যে আর্টিকেলটা লেখা হয়েছে সেটা লেন্থও অনেক বড়, তো তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমি এডিটোরিয়াল স্ট্রেংথ সবকিছু ঠিকঠাক মতো আছে, সবকিছু এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার মূলত কন্টেন্টের কোয়ালিটি স্কোর। এডিটোরিয়াল স্ট্রেংথ হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি স্কোর। ক্লিয়ার? এত কি দেখা এত দেখাটা সম্ভব না দেখেই আমরা ক্লায়েন্টকে এটা সাথে সাথে দেই না। হ্যাঁ, যখন দেখবো যে আমি ধরেন ওয়েবসাইট অডিটটা করে ফেললাম এবং ক্লায়েন্ট আমাকে দিয়ে কাজটা করাইতে যাচ্ছে, ক্লায়েন্ট বললো ঠিক আছে তুমি তো আমার ওয়েবসাইটের প্রবলেম গুলো ধরছো, তো সেই ক্ষেত্রে তুমি এখন এটা করে দাও, এটা সলিউশন, তো তখন আপনাকে এটা হাত দিতে হবে, এডিটোরিয়াল স্ট্রেংথে তখন আপনাকে হাত দিতে হবে, তখন আপনি এটা করবেন। ঠিক আছে, তারপর দেখেন আমাদের ইউআরএল। বলেন। আচ্ছা, ওই যে একটা লাস্টে একটা লাইন বললেন যে ক্লায়েন্ট আমাদেরকে বলবে সলিউশনটা করে দাও, সেই জিনিসটা তো আমরা লেটার পার্টেও শিখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা দেব। তো এখন আসেন আমাদের ইউআরএল অ্যানালিসিস। সো ইউআরএল কি জিনিস বলেন তো? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, একটা ডোমেইন একটা ইউআরএল। আচ্ছা, তো সহজ ভাষায় বললে এটা কি একটা লিংক না? জি ভাইয়া। সো ইউআরএল হচ্ছে মূলত একটা লিংক। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি এখানে যাই, এই যে দেখেন এটা কি আমার একটা ইউআরএল না, এই যে অ্যাড্রেস বারে। সো এটা হচ্ছে আপনার একটা লিংক, হ্যাঁ, ইউআরএল, বা আপনি যেটা বলছেন হ্যাঁ ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটাও ঠিক আছে, দ্যাট ইজ অলসো কারেক্ট। এখন আমার এটা অ্যানালাইজ করতে হবে ফ্রম হোয়াট পার্সপেক্টিভ? ফ্রম এসইও পার্সপেক্টিভ। ঠিক আছে, আমি এটা অ্যানালিসিস করব ফ্রম এসইও পার্সপেক্টিভ, এসইও দৃষ্টিকোণ থেকে।
সো এখানে আমি কি কি জিনিস অ্যানালাইজ করব, একটা হচ্ছে ইউআরএল ডেলিমিটার চেক, একটা হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলিনেস, তারপর কিওয়ার্ড ইন ইউর ইউআরএল, ইউজ শর্ট ইউআরএল, এবং আরেকটা হচ্ছে অ্যাবসলিউট ভার্সেস রিলেটিভ ইউআরএল। তো এখানে আমার ইউআরএল ডেলিমিটার কথাটার অর্থ হচ্ছে ডেলিমিটার, হ্যাঁ, ডেলিমিটার কথাটার অর্থ হচ্ছে আপনার সেপারেটর, ঠিক আছে, সেপারেটর। তো এখন এটা হচ্ছে কি, যখন আমরা কোন একটা ইউআরএল দেই, হ্যাঁ, ধরেন আমি একটা ইউআরএল লিখি www.xyz.com/best স্পেস গেমিং স্পেস মাউস, হ্যাঁ, ধরেন আমার এটা ওয়েবসাইট ফর এক্সাম্পল, এবং আমার ওয়েবসাইটের জন্য আমি একটা কন্টেন্ট ডেভেলপ করলাম অন বেস্ট গেমিং মাউস। এখন এটার উপর আমি যে ইউআরএলটা দিলাম, ঠিক আছে, এই যে ইউআরএলটা আমি যে রাইট ডাউন করলাম, সেইখানে সবকিছু নর্মাল লাগতেছে না? জি স্যার। ঠিক আছে, সবকিছু নর্মালি লিখছি, বাট যখন আমি আমার ওয়েবসাইটের জন্য এই ইউআরএলটা আমি গুগলে সাবমিট করব বা যে কোনো সার্চ ইঞ্জিন বটে সাবমিট করব, ওরা কিন্তু আবার স্পেস পছন্দ করে না। ঠিক আছে, এই যে দেখেন আমার এখানে স্পেস আছে না? জি। ওরা কিন্তু স্পেস পছন্দ করে না। ওরা কি করবে, ওরা এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবে, সো আলটিমেটলি কি হয়, আমার এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার চলে আসতেছে না আমার ইউআরএল এ, এগুলাকে স্পেশাল ক্যারেক্টার বলে। স্পেশাল ক্যারেক্টার চিনেন আপনারা? স্পেশাল ক্যারেক্টার কোনগুলা? জি স্যার, সবগুলো চিনি না স্যার। হ্যাশট্যাগ, ডলার সাইন, এন্ড এগুলাই। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার। এখন এই ধরনের স্পেশাল ক্যারেক্টার যদি আপনার ইউআরএল এর মধ্যে চলে আসে, ঠিক আছে, এই যে এই ধরনের স্পেশাল ক্যারেক্টার যদি আপনার ইউআরএল এর মধ্যে চলে আসে, সো তখন এটা কিন্তু একটা মানে আপনার খুবই এটা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয় আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ, এটা কিন্তু একটা খুব বাধা তৈরি করে। সো আমাদের যেটা করতে হবে, আমাদের এই ইউআরএল এর মধ্যে কোনো ধরনের আমরা ডেলিমিটার মানে সেপারেটর হিসেবে কোনো স্পেস রাখবো না, ঠিক আছে, এই ধরনের কোনো স্পেস রাখা যাবে না, কারণ যে কোনো সার্চ ইঞ্জিন স্পেস গুলো পছন্দ করে না, ওরা স্পেশাল ক্যারেক্টার দিবে, এবং স্পেশাল ক্যারেক্টার আপনার ইউআরএল এর যে এসইও ফ্রেন্ডলিনেস, এই এসইও ফ্রেন্ডলিনেসটাকে মানে বাধা দিবে, এটা এসইও ফ্রেন্ডলি হবে না। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ইউআরএল এর ডেলিমিটার মানে সেপারেটর হিসেবে আমরা এটা ইউজ করব, একটা হাইফ্যান কে ইউজ করব, হাইফ্যান। ঠিক আছে, আমরা ইউআরএল সেপারেটর হিসেবে ইউজ করব হাইফ্যান কে, এই যে এটা। ওকে, ইউআরএল ডেলিমিটার ইস্যু কি ক্লিয়ার? বুঝে গেছে নাকি বুঝতে পারেননি? বলেন, তাড়াতাড়ি বলেন। বুঝতে পারছি না। ক্লিয়ার। কি সবকিছু কি মাথার উপর দিয়ে যাচ্ছে? দেখতে হবে না, আরেকবার। স্যার এটা ভালো বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা কোশ্চিন, ওই যে www. কি আমরা ওইখানেও কি আমরা হাইফেন ইউজ করব? না 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 না, আপনারা হাইফেনটা ইউজ করবেন আপনাদের স্লাগে। আচ্ছা, স্লাগ জিনিসটা কি বুঝেন আপনারা? মানে হচ্ছে যে আচ্ছা, স্লাগ মানে হচ্ছে .com এর পরের যে অংশটা আর কি। না, আমি বলি, স্লাগ মানে হচ্ছে আপনাদের ইউআরএল এর শেষ অংশটা, এই যে এইটা, হ্যাঁ, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ এর পরের যে অংশটা, এটা হচ্ছে স্লাগ, এটা হচ্ছে স্লাগ। সো আপনারা হাইফেনটা শুধুমাত্র এই স্লাগে ইউজ করবেন, আপনাদের ইউআরএল এ স্লাগে ইউজ করবেন। স্লাগের স্পেলিং হচ্ছে এই যেটা SLUG, স্লাগ। ঠিক আছে, সো আপনারা হাইফেনটা শুধুমাত্র আপনাদের ইউআরএল এ স্লাগ এই অংশটাতে ইউজ করবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ইউআরএল ডেলিমিটার ইস্যু। এবং ইউআরএল ডেলিমিটার আপনি চেক করবেন কিভাবে? হাউ? ইউআরএল ডেলিমিটার চেক করতে হলে আপনাকে চলে যেতে হবে XML সাইট ম্যাপে। সো আমি এটা XML সাইট ম্যাপে যদি যাই, আমরা XML সাইট ম্যাপ কিভাবে চেক করছিলাম মনে আছে? জি ভাই, মনে আছে। বলেন তো কিভাবে? ডোমেইন এক্সটেনশনের পরে আপনার sitemap.xml দিতে হবে। ডোমেইন এক্সটেনশনের পর sitemap.xml দিতে হবে। আচ্ছা, তো এখন আমি বলি, কে বলবে? সেটা হচ্ছে ইমাম হাসান, আপনি বলেন
উনি যেটা বললো এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? স্যার এটা আমি বুঝতে পারিনি। মানে এক্সাম্পল সাইট ম্যাপ বুঝতে পারতেছেন না, না স্যার। কিভাবে চেক করবেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আরিফুর রহমান বলেন তো, স্যার উনি এটা যেটা আমি বললো বুঝি এটা নাই। কি ঠিক আছে? উনি যেটা বলছে ওইটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? ভাইয়া ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যারা বলতেছেন বুঝি নাই, কি বুঝেন নাই? আমি ঠিক বুঝতেছি না, কোনটা বুঝেন নাই? স্যার ওই সাইট ম্যাপ XML এই হ্যাঁ, জিনিসটা আসলে ক্লিয়ার না। ও আচ্ছা, এক্সএমএল সাইট ম্যাপ জিনিসটাই ক্লিয়ার না। আমি এই কতক্ষণ আগে ক্লাসে ছিল জয়েন এটা তো গত ক্লাসে ছিল গত স্যার। ক্লাসে দেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা মনে হয় আপনি কোনো কারণে মিস করে থাকতে পারেন। বাট জি স্যার, এক্সএমএল স্যার, সাইট ম্যাপটা আমি আবার একটু বলি, সেটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপটা হচ্ছে আমার ওয়েবসাইটের যে কন্টেন্ট, এই টোটাল কন্টেন্টটাকে আমি এট এ গ্ল্যান্স সার্চ ইঞ্জিন বটকে বোঝানোর জন্য যে ফরম্যাটে এটা ডেভেলপ করি, এটাকে বলা হয় এক্সএমএল সাইট ম্যাপ। মানে আমার ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে এই টোটাল কন্টেন্টটাকে এট এ গ্ল্যান্স, হ্যাঁ, আমি সার্চ ইঞ্জিন বটকে বোঝানোর জন্য যে ফরম্যাটটা ইউজ করি, যেভাবে আমি এটা প্রেজেন্ট করি সার্চ ইঞ্জিন বটের কাছে, এটাকে বলা হয় এক্সএমএল সাইট ম্যাপ। ওকে, আচ্ছা এখন যেখানে ছিলাম, হ্যাঁ, আপনারা যেটা বললেন এক্সএমএল সাইট ম্যাপ চেক করার জন্য ডোমেইন এক্সটেনশনের পর sitemap.xml এভাবে চেক করতে হবে, তাই তো? জি ভাইয়া। হয় নাই, অ্যান্সার ইনকারেক্ট। অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে এখানে আপনার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। হ্যাঁ ভাইয়া, ওইটা তো অবশ্যই লাগবে। ওটা তো অবশ্যই ভাই, এটা ম্যানুয়ালি চেক করতে হবে ভাই। ওটা তো আপনি দিয়ে দিয়েছেন দেখে হয়তো কেউ বলে নাই। হ্যাঁ, এটা আপনাকে অবশ্যই দিতে হবে। ভাইয়া যে কোনো সাইট ইউজ করলে তো ভাই এখন স্ল্যাশটা অটোমেটিক চলে আসে শেষে, তো সেটা তো বলতে হয় না। প্রত্যেকটার ক্ষেত্রে এটা আপনাকে বলতে হবে, এটা আপনাকে বলতে হবে, ঠিক আছে? আপনাকে এটা যখন বলবেন domain.com এর পর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে sitemap.xml, ঠিক আছে? এটা আপনাকে, ওকে ভাই, তা নাহলে দেখেন এই যে আমি দিলাম, কি আসছে দেখেন তো? আসবে না ভাই, ডেফিনেটলি আসবে না, স্ল্যাশ অবশ্যই দিতে হবে ভাই। ঠিক আছে, এটা আপনাকে কিন্তু ম্যানুয়ালি দিয়ে দিতে হবে, এটা কিন্তু অটোমেটিক হবে না। না ভাই, আমি মনে করছি আপনি বুঝতে পারছেন, বাট আপনি মনে করছেন আমি বুঝিনি, ব্যাপারটা এরকম হয়েছে আর কি। হ্যাঁ, আমি ধরেই নিব যে আপনি বুঝেন না, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমরা এখন থেকে ডিটেইলস অ্যানসার দিব। ওকে, আমি ধরে নিব যে আপনি বুঝেন নাই। এখন আসেন, এই যে আমার এক্সএমএল সাইট ম্যাপে যদি আমি যাই, তো এখান থেকে আমার যে টোটাল এক্সএমএল সাইট ম্যাপটা যে আসছে, আমি রিসেন্ট যেটা আপনার 2023 মের যে সাইট ম্যাপ, আমি এইটাকে একটু কপি করব। হ্যাঁ, এটাকে একটু কপি করব, এটাকে কপি করে আমি একটা নতুন ট্যাবে যাব, বা এই ট্যাবে আসলাম, এখানে আমি অ্যাড্রেস বার এটা দিয়ে এন্টার দিব। এই যে দেখেন এখন আমার সামনে কি তার টোটাল পোস্ট, ঠিক আছে? সবগুলা পোস্টের ইউআরএল চলে আসছে না? যেমন এই যে দেখেন মে মাসে যতগুলো দিছে ওগুলো নাকি এই? হ্যাঁ, মে মাসে যতগুলা দিছে তার সবগুলো আমার এখানে চলে আসছে। এই দেখেন ডেট, দেখেন মে, ঠিক আছে? মে মাসে। সো এখানে আমার তার সব মে মাসের পোস্ট গুলো চলে আসছে না? ঠিক আছে, এই যে হোঙ্কা স্টোর রিলস সামথিং অ্যানিমেশন হ্যাভ, যদি আমি জানি না কোনো ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট, এটা কি একটা গেম মনে হয়, দিস মোবা মিউটেশন সামথিং, ঠিক আছে? আমার মে মাসের আর্টিকেলের সব লিঙ্ক চলে আসছে না? তো এখন আমি এই লিঙ্ক গুলা দেখে কি বুঝতে পারবো না আমার এখানে কোনো ইউআরএল ইস্যু আছে কিনা? সো এটা হচ্ছে আমার এক্সএমএল সাইট ম্যাপ চেক করার ওয়ে, ঠিক আছে? আমরা এক্সএমএল সাইট ম্যাপে গিয়ে আমি তার ইউআরএল দেখে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে, এটার কোনো টুলস নাই। হ্যাঁ, ইউআরএল ডেলিমিটার চেক করার কিন্তু কোনো টুলস নাই, আপনাকে কিন্তু এটা ম্যানুয়ালি চেক করতে হবে। ওকে, সো ম্যানুয়ালি আপনি এখান থেকে চেক করে দেখবেন কোন স্পেশাল ক্যারেক্টার আছে কিনা, যদি থাকে তাহলে বলবেন যে হ্যাঁ, আমি তোমার ওয়েবসাইটে এই ধরনের এক্সএমএল ইউআরএল ডেলিমিটার খুঁজে পাইছি। হ্যাঁ, সো যেহেতু এটা আপনার একটা ইস্যু আমার র্যাঙ্কিং এর বেলায়, তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি এটা সলিউশন করো। সো যদি আমি ইউআরএল আমার ওই স্ল্যাগের মধ্যে এই ধরনের স্পেশাল ক্যারেক্টার পাই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে কপি করে নিব, কপি করে এটাকে, যেহেতু আমার ওই ইউআরএল এর মধ্যে স্পেশাল ক্যারেক্টারটা আছে, সো আমি এটা এখানে বসিয়ে দিব। বসানোর পর এখানে আমার স্ট্যাটাসটা কি হবে, ঠিক আছে? এখানে আমার স্ট্যাটাসটা হবে ইওর ওয়েবসাইট হ্যাজ ইউআরএল ডেলিমিটার
মিটার ইস্যু, ঠিক আছে, এটা আমরা এখানে দিয়ে দিব। এবং রেফারেন্স হিসেবে আমরা কি দিব? রেফারেন্স হিসেবে আমরা যেটা দিব সেটা হচ্ছে এই এক্সএমএল সাইটম্যাপের লিঙ্কটা কপি করে এইখানে আমরা এটা প্রোভাইড করে দিব। ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিছি। হ্যাঁ, অনেকের ওখান থেকে আবার ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসতেছিল। তো এখন আসেন ইউআরএল ফ্রেন্ডলিনেস। ইউআরএল ফ্রেন্ডলিনেস এর ব্যাপারটা কি? ইউআরএল ফ্রেন্ডলিনেস এর ব্যাপারটা হচ্ছে আমার এখানে যে ইউআরএল গুলো থাকবে, ঠিক আছে, যেমন আমি মে মাসের এখানে যদি আসি, আমার এখানে যে ইউআরএল গুলো আছে এই ইউআরএল গুলো কতটা ফ্রেন্ডলি, ঠিক আছে। এটা আপনার ফ্রেন্ডলি বলতে আমার এই ইউআরএলটা কোনো মানে স্পেশাল ক্যারেক্টার আছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই ইউআরএলটা আপনার মানুষজন মনে রাখতে পারবে কিনা সেটা আপনার একটু চেক করতে হবে। মানে এটা আপনার সহজে ইজি টু রিমেম্বার কিনা। ইউআরএল ফ্রেন্ডলিনেস মানে হচ্ছে আপনার ইজি টু রিমেম্বার, আপনি ইউআরএলটা সহজে মনে রাখতে পারতেছেন কিনা, এটাকে বলা হয় আপনার ইউআরএল ফ্রেন্ডলিনেস। এখন এই ইউআরএল ফ্রেন্ডলিনেস আপনার যদি চেক করতে হয় আপনাকে এক্সএমএল সাইটম্যাপে আসতে হবে এবং এখান থেকে আপনাকে দেখতে হবে এই যে আমার স্লাগ গুলা দেখতে হবে। এবং এই স্লাগ গুলা আপনি যেটা দেখবেন, দুইটা জিনিস দেখবেন, একটা হচ্ছে আপনার এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার আছে কিনা, এবং আরেকটা যে জিনিস দেখবেন সেটা হচ্ছে এটা যেন শর্ট হয়, শর্ট হয়, ঠিক আছে। কারণ এইখানে দেখেন এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, সো আপনি দেখবেন আপনার ইউআরএল এর ক্যারেক্টারেরও কিন্তু একটা ব্যাপার আছে। আমার স্ট্যান্ডার্ড ইউআরএল এর ক্যারেক্টার সাইজ হচ্ছে 50, স্ট্যান্ডার্ড ইউআরএল ক্যারেক্টারের সাইজ হচ্ছে 50। হ্যাঁ, এখন আমি যদি এটা পুরোটা নিয়ে যদি দেখি সেখানে দেখেন ক্যারেক্টার উইথ স্পেস কত আসছে, 81, অনেক বেশি বড় না? 50 থেকে আপনার 31, ঠিক আছে, বড় ক্যারেক্টার বড়। এখন এটা বড় হইলে কি সমস্যা, এটা মানুষজন কিন্তু অতটা মনে রাখতে পারবে না, ঠিক আছে। এটা আমি ধরেন আমি কোন একজন ফ্রেন্ডকে আমি সাজেস্ট করতে যাচ্ছি যে তুমি ইন্টেল ব্রুটাল স্টার্ট, ঠিক আছে, সো ইন্টেল ব্রুটাল স্টার্টের উপর হয়তো একটা আর্টিকেল আছে, আমি হয়তো কোন একজন ফ্রেন্ডকে সাজেস্ট করবো যে তুমি এটা পড়ো। এখন আমার যদি ইউআরএলটা এত বড় হয়, হ্যাঁ, সো তখন কিন্তু আমার এটা মনে রাখাটা ডিফিকাল্ট, তখন কিন্তু আমি এটা মনে রাখতে পারবো না। সো এটা আপনি চেষ্টা করবেন উইদিন 50 ক্যারেক্টার, উইদিন 50 ক্যারেক্টার হইলে তখন এটা কিন্তু আপনার খুব ইজি হয়। স্যার একটা বিষয় জানা ছিল আমার, বলেন। তো সেটা হচ্ছে যে এই ইউআরএলটা মানে যে ক্রিয়েট করছে এটা তো সে দেখবে বিষয়টা, যে ক্যারেক্টারটা কম হচ্ছে, আপনার এটা ইকো হচ্ছে, ভয়েসটা ইকো হচ্ছে, আপনি মনে হয় দুইটা ডিভাইস ইউজ করতেছেন, মোবাইল এবং পিসি। আপনি কি দুইটা ডিভাইস ইউজ করতেছেন? না, আবারও ইকো হচ্ছে, শোনা যাচ্ছে বাট ইকো হচ্ছে। স্যার আমি একটাই করছি, মানে একটা ডিভাইসেই কথা বলছি, শুধু পিসিতেই। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। স্যার আমি আমার জানার ছিল যে এই ইউআরএলটা যে ক্রিয়েট করছে এই বিষয়টা তো সে দেখবে যে মানে ক্যারেক্টার কম হলো নাকি বেশি হলো। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে সবাই তো সব বিষয়ে এক্সপার্ট না। হ্যাঁ, এখন ধরেন আপনি ইউআরএলটা তৈরি করলেন, আপনার তো কন্টেন্ট ক্রিয়েট করা দরকার, আপনার তো একটা ওয়েবসাইট দরকার, ঠিক আছে। বাট ওয়েবসাইটের যে আপনি কন্টেন্ট দিলেন এবং এখানে ইউআরএল এর যে একটা ক্যারেক্টার লিমিট আছে, মানে এই নলেজ তো সবাই তো জানেন না। যেমন আপনারা এখানে ভর্তি হওয়ার আগে বা আজকে ক্লাস হওয়ার আগে আপনারা কি এটা জানতেন যে আমার ইউআরএল এর একটা ক্যারেক্টার লিমিট আছে, আমার ইউআরএলটা এত ক্যারেক্টারের মধ্যে রাখা উচিত এসইও ফ্রেন্ডলি করতে হইলে? জানতাম না। ঠিক আছে, সো এটা অনেকে জানে না, জানার দরকারও নাই, ঠিক আছে, কারণ তারা তো এসে এক্সপার্ট না। সো যার কারণে এই গ্যাপটা তৈরি হয়। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। তো আমরা যখন এটা রিপোর্টটা দিব তখন এই রিপোর্টে এটা দেয়া থাকবে যে এটা মানে কত হবে আর কি। হ্যাঁ, রিপোর্টে আপনারা জাস্ট মেনশন করবেন। ধরেন আমি এখানে বললাম যদি আমি পাই আমার ফ্রেন্ডলিনেস ইস্যু, যদি আমি দেখি যে না কয়েকটা ইউআরএল আমার ফ্রেন্ডলি না, তো সেক্ষেত্রে আমি এখানে ধরেন আমি 35 ইউআরএলস হ্যাভ ইউআরএল ইস্যু, ঠিক আছে। হ্যাঁ, 35 ইউআরএলস হ্যাভ, আচ্ছা ইউআরএল দুইবার আসছে, হ্যাভ ইস্যু, ঠিক আছে। সো এইভাবে আমি বলে দিলাম। তো এটা হচ্ছে আমার, বা এটাকে যদি আমি এভাবে লিখি আপনার হ্যাজ ফ্রেন্ডলিনেস ইস্যু। হ্যাঁ,
তো এভাবে যদি লিখি 35 URLs হ্যাজ ফ্রেন্ডলিনেস ইস্যুস, তো এটা হচ্ছে আমাদের সেই মানে আপনার একটা ফাইন্ডিং যে আমি দেখলাম 35টা ইউআরএল আপনার অনেক বড় এবং এখানে আপনার স্পেশাল ক্যারেক্টার একটা ব্যাপার স্যাপার আছে। সো এভাবে আমরা এটাকে তখন ক্রস মার্ক দিয়ে এটা একটা মেনশন করে আমরা রেফারেন্স হিসেবে আমাদের যে এক্সএমএল সেটম্যাপ থাকবে সেটা আমরা এখানে দিয়ে দিব। স্যার বুঝতে পারছি। এখন দেখেন আমাদের কিওয়ার্ডস ইন ইউর ইউআরএল। হ্যাঁ, কিওয়ার্ডস ইন ইউআরএল, ইউজ শর্ট ইউআরএল, অ্যাবসোলুট ভার্সেস রিলেটিভ ইউআরএল, এই টোটাল জিনিসটা কিন্তু ব্লু মার্ক করা এবং যে রো গুলা ব্লু মার্ক করা থাকবে এগুলা আবার ওই আমাদের কমপ্লিকেটেড স্টেজে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে কি, কিওয়ার্ড ইন ইউর ইউআরএলটা হচ্ছে আমাদের যে ইউআরএলটা আমরা পাইলাম এই ইউআরএল এর মধ্যে আমার কিওয়ার্ডটা আছে কিনা। ঠিক আছে, এই ইউআরএল এর মধ্যে আমার কিওয়ার্ডটা আছে কিনা। যেমন এই যে এটা হচ্ছে আমার সেই ইউআরএল, আমার ওই ল্যান্ডিং পেজের ইউআরএল। ঠিক আছে, ল্যান্ডিং পেজের ইউআরএল। এখন এই ইউআরএল এর মধ্যে আমার কিওয়ার্ডটা আছে কিনা। ঠিক আছে, এই ইউআরএল এর মধ্যে আমার কিওয়ার্ডটা আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। কারণ আমাদের কি বললাম, আপনার কিওয়ার্ড কিন্তু মেটা টাইটেলে থাকতে হবে, কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনে থাকতে হবে এবং আরেকটা জায়গায় কিওয়ার্ড থাকতে হবে, সেটা হচ্ছে আপনার স্লাগ, ইউআরএল এর স্লাগেও কিন্তু আপনার কিওয়ার্ড রাখতে হবে। দিস ইজ ম্যান্ডেটরি। হ্যাঁ, সো আলটিমেটলি আমাকে এখানেও কিন্তু চেক করতে হবে যে আমার এই স্লাগের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনারা কোথায় চেক করবেন, ওই এক্সএমএল সাইটম্যাপে আসতে হবে, এখানে এসে আপনাদেরকে দেখতে হবে যে স্লাগে আমার কিওয়ার্ডটা আছে কিনা। এবং আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মানে এটা যদি দেখতে হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে কি জানতে হবে যে আমার কিওয়ার্ডটা কি সেটা আপনাদের জানতে হবে। হ্যাঁ, আমি যদি চেক করতে চাই যে স্লাগে কিওয়ার্ডটা আছে কিনা তো সেক্ষেত্রে আমাকে কি জানতে হবে, যে কিওয়ার্ডটা কি এটা জানতে হবে না? জি ভাই। জি স্যার। সো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটা ইনিশিয়ালি ক্লায়েন্টকে দিতে হবে না। ঠিক আছে, আপনাকে এটা বাদেই আপনি ক্লায়েন্টকে এটা প্রোভাইড করবেন, যেহেতু ব্লু মার্ক করা আছে সবই ব্লু মার্ক করা বাদেই ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। এবং যখন ক্লায়েন্ট বলবে যে হ্যাঁ তুমি এখন আগাও, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন ঠিক আছে আমি তোমার ওয়েবসাইট থেকে এই পেজগুলা পাইছি। হ্যাঁ, তার এক্সএমএল সাইট ম্যাপে যাবেন, সব পেজ পাবেন, সব এই পেজগুলা পাইছি। এখন একটা এক্সেল ফাইল ক্রিয়েট করবেন, একটা এক্সেল ফাইল ক্রিয়েট করলেন। ঠিক আছে, এটা হচ্ছে সেই লিঙ্ক এবং এটা হচ্ছে কিওয়ার্ড, দুইটা কলাম ক্রিয়েট করলেন। ঠিক আছে, এখানে আপনি লিঙ্কটা দিলেন, ঠিক আছে, এখানে আপনি লিঙ্কটা দিলেন। এভাবে আপনার যত লিঙ্ক আছে সবগুলা লিঙ্ক আপনি কপি করে এখানে নিয়ে আসলেন। তারপর নিয়ে আসার পর এটা আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। ঠিক আছে, ক্লায়েন্টকে পাঠায় বলবেন এই যে আমি যে লিঙ্কগুলো পাইছি এই প্রত্যেকটা লিঙ্কের যে পোস্টগুলো আছে সেগুলো কোন কিওয়ার্ডের উপর করা হয়েছে, আমার কিওয়ার্ডটা জানা দরকার। ঠিক আছে, কারণ আমাকে এটা চেক করতে হবে যে ওই কিওয়ার্ডটা স্লাগের মধ্যে আছে কিনা। সো এখন আপনি এটা এক্সেল ফাইলে কেন করবেন, কারণ আপনার এতগুলো লিঙ্ক, ঠিক আছে, আপনি যদি একটা একটা করে ক্লায়েন্টকে পাঠান, খালি মেসেজ দেন, ধরেন আমার এখানে লিঙ্ক আছে 100টা, হ্যাঁ ধরেন 100টা, এখন আপনি যদি ক্লায়েন্টকে 100 বার মেসেজ দিয়ে বলেন এই লিঙ্কের কিওয়ার্ড কি, এই লিঙ্কের কিওয়ার্ড কি, ক্লায়েন্ট কি বিরক্ত হবে না? জি স্যার, বিরক্ত হবে, খুবই বিরক্ত হবে। দেখা যাবে যে আপনার অর্ডারই ক্যান্সেল করে দিচ্ছে, যে থাক এরে দিয়ে আমার কাজ করাইতে হবে না। ঠিক আছে, 100 বার যদি এর মেসেজ দেন আপনারা দিয়ে আসে, দেখা যাবে যে অর্ডারই ক্যান্সেল করে দিচ্ছে। সো আপনি যেটা করবেন একটা এক্সেল ফাইল নেবেন, এক্সেল ফাইলে লিঙ্ক গুলা নিয়ে এভাবে ডেভেলপ করবেন, সুন্দর করে ডেভেলপ করে ক্লায়েন্টকে বলবেন যে আমার কিওয়ার্ড গুলো জানা দরকার, তোমার যে পোস্ট গুলো আছে আমি এটা তোমার এসইওর জন্য ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, তো সুন্দর করে এটা পাঠিয়ে দিবেন, ক্লায়েন্ট আপনাকে এটা রেসপন্স করবে। সো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস ইন ইওর ইউআরএল এর ব্যাপার। ক্লিয়ার? স্যার। এখন আসেন ইউজ শর্ট ইউআরএল। ঠিক আছে, ইউজ শর্ট ইউআরএল মানে আপনার ইউআরএলটা কি হইতে হবে, শর্ট হইতে হবে। ওই যে বললাম এই ফ্রেন্ডলিনেসে আমার ইউআরএল এর একটা ক্যারেক্টার লিমিট আছে উইদিন 50। সো এখানেও আপনাকে এটা চেক করতে হবে। ঠিক আছে, চেক করতে হবে। যেমন
এই যে ধরেন আমি এই ইউআরএল এর যদি ক্যারেক্টার চেক করতে চাই, সো আমি এটাকে কপি করে আমার যে এক্সটেনশন আছে কাউন্টিং ক্যারেক্টার, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। সেই যে দেখেন 88। তারপর এটা কত, এটাকে কপি করলাম করে আবার এখানে বসাইলাম, কত ক্যারেক্টার আসছে 67। সেইভাবে আপনারা সবগুলা করবেন, সবগুলা। ঠিক আছে? তো এখন প্রশ্ন আসতে পারে যে এতগুলা যে করব আমাদের সময় তো মানে বেশ ব্যাপক সময় লাগার কথা, তাই না? ব্যাপক সময় লাগার কথা না? তাই তো মনে হচ্ছে ভাইয়া। হ্যাঁ, তো এখন আপনারা যেটা করবেন এটার জন্যই আপনারা ক্লায়েন্টকে বেশি চার্জ করবেন। ঠিক আছে? আমাদের এসইওর যে এক একটা কাজ হয় আপনার, মানে ওয়েবসাইটের কাজ যে হয়, এক একটা ওয়েবসাইট আপনার দেখা যাচ্ছে মান্থলি বেসিসে আপনার $500 বা $400। ঠিক আছে? তার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, যেহেতু আমাদের এখানে কাজের ভলিউমটা হিউজ, আপনাকে কিওয়ার্ড চেক করতে হইতেছে, আপনার স্ল্যাগের ডেলিমিটার চেক করতে হইতেছে, আপনার কোনো স্পেশাল ক্যারেক্টার আছে কিনা চেক করতে হইতেছে, ক্যারেক্টার গুইনা চেক করতে হইতেছে। হ্যাঁ, তো এর জন্য আমাদের কিন্তু এই এসইওর কাজের এটা বেশি হয়। আচ্ছা ভাইয়া, এখানে একটা কোয়েশ্চেন, মানে আপনি যে টপিক গুলো নিয়ে আজকে কথা বললেন, গত ক্লাসেও ছিল আগের গুলা, এই টোটাল জিনিসটা তো অনেক টাইম লাগবে আমাদের জন্য, এর জন্য আপনি বলতেছেন চার্জটা বেশি করতে, রাইট? মানে ওই যে টোটাল আমরা এসইওর জন্য। হ্যাঁ, আমরা যদি দেখলাম $10 $5 বা প্যাকেজ গুলো, ওইটা হ্যাঁ, তাহলে আসলে কতটুকু কাজের জন্য? ওইটার জন্য তো আপনাদের এই ব্লু কালার গুলো দেওয়ার দরকার নাই। আচ্ছা, ও ঠিক বুঝতে আছে? পারছি, বুঝতে পারছি। এগুলা তো হচ্ছে ব্লু কালার যে সমস্ত রো গুলা, ওইটার জন্য। ঠিক আছে। এখন আপনি ক্লায়েন্টে দিতেছেন $5 একটা কাজ, এত যদি আপনি করেন তাতে আপনার পোষাবে হ্যাঁ না। হ্যাঁ, সেটাই বুঝতে যাচ্ছি না আসলে। ঠিক আছে? এখন আছেন অ্যাবসোলুট ভার্সেস রিলেটিভ ইউআরএল। অ্যাবসোলুট ভার্সেস রিলেটিভ ইউআরএল, এখানে ইউআরএল এর একটা ক্লাসিফিকেশন চলে আসছে। ঠিক আছে? একটা হচ্ছে অ্যাবসোলুট ইউআরএল, আর একটা হচ্ছে আপনাদের রিলেটিভ ইউআরএল। ঠিক আছে? একটা ক্লাসিফিকেশন চলে আসছে, একটা হচ্ছে অ্যাবসোলুট ইউআরএল আর একটা হচ্ছে রিলেটিভ ইউআরএল। সো এটা কি জিনিস? একটা হচ্ছে অ্যাবসোলুট ইউআরএল। অ্যাবসোলুট ইউআরএলটা হচ্ছে আপনার, মানে আপনার ইউআরএল এর টোটাল ফর্মটা আপনার সামনে যে আসতেছে এটাকে বলা হচ্ছে অ্যাবসোলুট ইউআরএল। ধরেন এই যে এটা, ঠিক আছে, এই যে ইউআরএলটা, এটাকে আমি একটু কপি করি, কপি করে আমি এটা এখানে বসাইলাম। হ্যাঁ, সেই যে দেখেন কত বড় ইউআরএল। সো তো এই যে দেখেন কত বড় ইউআরএল। তো আমি ইউআরএল এর ফুল ফর্মটা আমার সামনে চলে আসছে, এটাকে বলা হচ্ছে অ্যাবসোলুট। অ্যাবসোলুট মানে টোটাল, অ্যাবসোলুট মানে টোটাল কমপ্লিট। রিলেটিভ ইউআরএলটা হচ্ছে আপনার রিলেটিভ, মানে এই সেম ইউআরএলটাকে, ঠিক আছে, সেম ইউআরএলটাকে আমি যদি একটা শুধু ফরওয়ার্ড স্ল্যাশ দেই, ঠিক আছে, আমি শুধুমাত্র একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি সেম ইউআরএলটা এখানে যদি বসাই, সো এটাকে বলা হচ্ছে আপনার রিলেটিভ ইউআরএল। হ্যাঁ, এখন আপনি হয়তো বলতে পারেন জিনিসটা তো সেম হইলো না। ঠিক আছে, কারণ আমার তো এখানে এই যে মূল যে পেজটা, ঠিক আছে, ডোমেইনটা pcgamer.com, ডোমেইন এক্সটেনশন, এখানে তো আমার জিনিসটাই নাই। ঠিক আছে, আমার তো এখানে শুধুমাত্র স্ল্যাগটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো ইউনিক, স্ল্যাগটা তো ইউনিক, দ্যাটস হোয়াই এটা ওটাকে ক্লিক করে দিবে। স্ল্যাগটা ইউনিক, বাট এই যে আপনারা ফরওয়ার্ড স্ল্যাশ দেখতেছেন না, এই ফরওয়ার্ড স্ল্যাশের কিন্তু একটা মানে আছে। এই ফরওয়ার্ড স্ল্যাশের মানে হচ্ছে, এই ফরওয়ার্ড স্ল্যাশটা আপনার হোম পেজকে ডিনোট করে। ঠিক আছে, ফরওয়ার্ড স্ল্যাশটা আপনার যে হোম পেজ, আপনার হোম পেজকে ডিনোট করে। সো আমি যখন এটা দিয়ে স্ল্যাগটা বসাবো, সো তখন কিন্তু আমার এটা ওই হোম পেজের আন্ডারেই স্ল্যাগটা ওপেন হয়ে যাবে। বাট এটা আপনার ম্যানুয়ালি আপনাকে করতে হবে, এটা কিন্তু অটো হবে না। এটা আপনাকে ডেভেলপার দিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা ওইভাবে ডিজাইন করে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার অটো হবে না। যেমন আমি যদি যাই, উনি করছে কিনা আমি শিওর না, যদি করে থাকে তাহলে এটা চলে আসবে, আর যদি না করে যদি থাকে, কমান্ড দেয়া থাকে তাহলে হবে। হ্যাঁ, এই যে দেখেন আসছে, ওই পেজটা আসছে, আসে নাই কিন্তু। ঠিক আছে, সো ওইটা কিন্তু ডেভেলপারকে দিয়ে মানে ওইভাবে কমান্ড দেওয়া নাই। সো আলটিমেটলি আপনি যদি এটা মানে ওই ধরনের আপনার ইউআরএলটাকে আপনি যদি রিলেটিভ টাইপের করতে চান, মানে আমি শুধুমাত্র ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্ল্যাগ দিলেই আমার ওই ইউআরএলটা চলে আসবে, তো তাহলে আপনাকে ওটা একজন ডেভেলপারকে দিয়ে এটা করে নিতে হবে।
এখন কথা হচ্ছে কোনটা বেটার, আমার কি ওয়েবসাইটের ইউআরএল টা অ্যাবসলিউট হলে ভালো হবে নাকি রিলেটিভ হলে ভালো হবে? তো আপনাদের কি মনে হয় কোনটা হলে ভালো হয়, অ্যাবসলিউট ইউআরএল ভালো নাকি রিলেটিভ ইউআরএল ভালো? রিলেটিভ ইউআরএলটা দিলে তো দুইটাই তো প্রয়োজন। ভালো, অ্যাবসলিউট ভালো। রিলেটিভ তো ভালো। রিলেটিভটা দিলে আসলে এটা হিডেন থাকলো। বেশি ভালো। এটা হচ্ছে আপনার অ্যান্সারটা হচ্ছে আপনাদের অ্যাবসলিউট ইউআরএলটা ভালো, ঠিক আছে, অ্যাবসলিউট ইউআরএলটা বেটার। কারণ আমি যদি রিলেটিভ ইউআরএলটা দেখি, সো দেখেন আমি ধরেন pcgamer.com, এটা কোন আর্টিকেল মানে কোন ওয়েবসাইটের আর্টিকেল, এটা কি আমি রিলেটিভ ইউআরএল দেখে বুঝতে পারবো? এটা দেখে কি আমি বুঝতে পারবো এটা আমি কোন ওয়েবসাইটে আছি? এটা কি বোঝা যায়? ঠিক আছে, এখন আমি তো এক্সপার্ট না, ঠিক আছে, আমি ধরেন এমনিতে রিড করতে আসছি এবং আমার সামনে এটা চলে আসছে। এখন আমি দেখলাম খালি হোঙ্কাই স্টার রিলস, ঠিক আছে, সামথিং, ঠিক আছে, বাট কোন ওয়েবসাইট কি ওয়েবসাইট ওইটা আমাকে জানা যাবে, বাট আমি অতটা ইন্টারেস্টেড না, ঠিক আছে। সো আলটিমেটলি আমার তো ওয়েবসাইটের ডোমেইনটা তো আসতেছে না, মূল যে ডোমেইনটা, ঠিক আছে, ওইটাও তো আসতেছে না। হ্যাঁ, সো এটা আমার কিন্তু একটা গ্যাপ থেকেই যায়, আমার এবং আমার যে রিডার তার মাঝখানে কিন্তু একটা গ্যাপ থেকেই যায়, কারণ জিনিসটা কিন্তু ক্লিয়ার হয় না। সো আলটিমেটলি আমাদের রিলেটিভ ইউআরএল এ এই ইনফরমেশন গ্যাপটা থাকার কারণে আমরা অ্যাবসলিউট ইউআরএলটাকে রিকমেন্ড করি, রিলেটিভ ইউআরএল কে আমরা রিকমেন্ড করি না। ক্লিয়ার? স্যার যদি অ্যাবসলিউট ইউআরএলটাই যদি ভালো হয়ে থাকে তাহলে আমরা রিলেটিভটা আমরা মানে কোথায় ইউজ করি, মানে এটা কেন করা হয়? রিলেটিভটা করা হয় কারণ ওই যে ক্যারেক্টার, যদি দেখা যায় যে আমার ক্যারেক্টারটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, বা আপনার অনেক সাইজটা অনেক বড় হয়ে গেছে, তো তখন আমাদেরকে ওইটা কমান্ড দিয়ে করে নিতে হয় রিলেটিভ ইউআরএল এ। সেক্ষেত্রে তো যারা ভিজিটর আছে, যারা মানে ভালো বোঝে না, তারা সেক্ষেত্রে সমস্যা করবে না? এই হ্যাঁ, সেই ক্ষেত্রে তো সমস্যা হয়, ঠিক আছে, তখন ওইটা একটা প্রবলেম ক্রিয়েট করে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা অডিট করার সময় এটা মানে দেখাই দিতে হবে যে হ্যাঁ, এটা এটা দেখা দিতে হবে যে এটা আপনার রিলেটিভ না, এটা অ্যাবসলিউটে রাখতে হবে। জি জি, বুঝতে পারছি। তারপর আসেন আর্কিটেকচার। আর্কিটেকচার মানে কি বুঝি বলেন তো? ভিত্তিটা ভাইয়া, আর্কিটেকচার, হ্যাঁ, ভিত্তিটা বা আপনার ওয়েবসাইটের ডিজাইনটা, কিরকম। হ্যাঁ, তো এখন যেমন ধরেন আমরা যদি বলি ফর এক্সাম্পল একটা বিল্ডিং যদি আমাদের করতে হয়, তৈরি করতে হয়, তো আমরা কি করি, আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা নিজেরাই আর্কিটেকচার হয়ে যায়, তাই না? যে দেখা যায় আমরা নিজেরাই রাজমিস্ত্রি লাগায় বলি যে এখানে রুম হবে 2টা, ঠিক আছে, এখানে বারান্দা হবে 1টা, ঠিক আছে, এখানে বাথরুম হবে 1টা। বাট এটা আপনার কিন্তু একটা আর্কিটেকচার, এটা কিন্তু আর্কিটেকচারদের কাজ, ঠিক আছে, ওরা কিন্তু আপনার স্কোয়ার ফিট অনুযায়ী এটা ভালো মতো ডিজাইন করে দিতে পারবে যে আমার টোটাল ফ্ল্যাটের স্কোয়ার ফিট এত, তাইলে আমার রুমের একটা আয়তন হবে এত, ঠিক আছে, এটা এরকম হবে, এখানে পিলার এতটুকু হবে, ওইখানে আমার এতটা পিলারের ইঞ্চি, ঠিক আছে, এরকম হবে। টোটাল জিনিসটা কিন্তু একটা মানে নলেজ, ঠিক আছে, টোটাল জিনিসটা যদি আপনার আইডিয়া না থাকে, আপনি যদি রাজমিস্ত্রি দিয়ে করেন, তো তাহলে আপনার বিল্ডিং, এই যে কিছুদিন আগে আমাদের ঢাকায় ভূমিকম্প হলো না একটা, জি স্যার, তো দেখবেন যে এই ধরনের কয়েকটা ঝাঁকি হইলে দেখবেন যে আপনার বিল্ডিং এর অনেক কিছু ব্যাপক সমস্যা হয়ে যেতে পারে, কারণ একজন রাজমিস্ত্রির দৌড় আর কতটুকু। হ্যাঁ, কিন্তু যে আর্কিটেকচার আপনার বিল্ডিংটা ডিজাইন করবে সে কিন্তু ওই ধরনের তার নলেজ দিয়েই করবে। আপনার এখানে বিম কি পরিমাণে হবে, তারপর বিমের আয়তন কি পরিমাণ হবে, ডাইমেনশন কিরকম হবে, ঠিক আছে, তার কিন্তু হ্যাঁ, তো এই ধরনের তার কিন্তু একটা আইডিয়া নেই, সেটা করে। সিমিলারলি আমরা হলাম এসইও এক্সপার্ট, হ্যাঁ, আমাদেরও কিন্তু একটা ওয়েবসাইটের কিরকম তার স্ট্রাকচার হওয়া উচিত ওই রিলেটেড কিন্তু আমাদের একটা আইডিয়া থাকা উচিত, ঠিক আছে, কারণ আমাদের ওইটা এসইওর সাথে তার স্ট্রাকচারের একটা সম্পর্ক আছে, ঠিক আছে, ওয়েবসাইটের এসইওর সাথে তার স্ট্রাকচারের কিন্তু একটা রিলেশন আছে। সো এখানে আমরা আর্কিটেকচার কিসের, ওয়েবসাইটের আর্কিটেকচার চেক করব। তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় ব্রেড ক্রাম, ঠিক আছে, টপ লেভেল নেভিগেশন, তারপর ফুটার, তারপর সাইট ডেপথ চেক। সো এই 4টা ফ্যাক্টরি দেখেন আপনার নীল কালার করা আছে, তাই না? সো নীল কালার করা আছে, তার মানে কি খুবই কমপ্লিকেটেড। বাট কমপ্লিকেটেড কেন? কারণ এটা আর্কিটেকচারের সাথে রিলেটেড, ওয়েবসাইটের আর্কিটেকচার। হ্যাঁ, সো এগুলা আমরা বুঝি, আগে দেখি জিনিসটা কি। চেক ফর ব্রেড ক্রাম। এখন আসেন ব্রেড ক্রাম কি জিনিস।
ব্রেড ক্রাম আপনাদের এটা কি জিনিস? ব্রেড ক্রাম সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে আপনাদের একটা পাথ। ঠিক আছে, ব্রেড ক্রাম কি? পাথ। পাথ মানে কি? এক্স্যাক্টলি, পথ। এখন আমার একটা ওয়েবসাইট, আমি এখন কোথায় আছি? ঠিক আছে, আমি ধরেন আমি যদি এই কন্টেন্টটাতে আসি, এই যে দেখেন, এই যে দেখেন উপরে দেখেন, এটা আসছে হোম থেকে, হোমের আন্ডারে নিউজ, নিউজ থেকে আসছে অ্যাকশন, অ্যাকশন থেকে আসছে এভারকোর হিরোস এর আন্ডারে এই পোস্টটা আছে। হ্যাঁ, সো এই যে দেখেন আমার সামনে পাঠটা চলে আসছে না? কোত্থেকে আসছে? চলে আসছে না? এই দেখেন নিউজ, হ্যাঁ নিউজ, নিউজ এর আন্ডারে অ্যাকশন। ঠিক আছে, নিউজ এর আন্ডারে অ্যাকশন, নিউজ, যাই হোক এটা খুঁজতে হবে কোন জায়গায় আছে। তো নিউজ এর আন্ডারে অ্যাকশন, অ্যাকশন থেকে এভারকোর হিরোস। তো এই যে পাথটা, এটাকে বলা হচ্ছে আপনার একটা ব্রেড ক্রাম্ব। এবং এই ব্রেড ক্রাম্বটা আপনারা আপনাদের ওয়েবসাইটে থাকলে এটা মানে যারা ইউজার ওদের জন্য এটা নেভিগেট করতে ইজি হয়। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে যারা আসতেছে ওদের জন্য এটা নেভিগেট করাটা খুব সহজ হয়, ওয়েবসাইটটা নেভিগেট করা। সো আপনার ওয়েবসাইটে ব্রেড ক্রাম্ব থাকলে ভালো ফর ইউজার, হ্যাঁ ট্রাফিকদের জন্য এটা ভালো। এখন ব্রেড ক্রাম্ব কিন্তু সব ওয়েবসাইটে দরকার নাই, সব ওয়েবসাইটে ব্রেড ক্রাম্ব আমাদের কম্পিউটারেও আমি শেষ করে নিই, সব ওয়েবসাইটে কিন্তু আপনার ব্রেড ক্রাম্বের দরকার নাই। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরন আছে, যেমন ধরেন আপনার ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে, তারপর ধরেন আপনার বিজনেস ওয়েবসাইট, হ্যাঁ তারপর ধরেন আপনার ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ তো বিভিন্ন ধরন আছে। তো এখন আপনার ওয়েবসাইটটা যদি ই কমার্স টাইপের হয়, আপনার ওয়েবসাইটটা যদি ই কমার্স টাইপের হয় তাহলে আপনাকে অবশ্যই স্লাগ ইউজ করতে হবে। ই কমার্স ওয়েবসাইটের বেলায় এটা ম্যান্ডেটরি, ই কমার্স ওয়েবসাইটের বেলায় স্লাগ ইউজ করাটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক করতেই হবে। আর যদি অন্য ওয়েবসাইট হয়, অন্য ধরনের আপনার ব্লগ বা আপনার সার্ভিস বিজনেস রিলেটেড ওয়েবসাইট হয়, তাহলে আপনার ব্রেড ক্রাম্ব ইউজ করা ম্যান্ডেটরি কিছু না। ঠিক আছে, জি স্যার। এখন ব্রেড ক্রাম্ব আছে কি নাই কিভাবে চেক করবেন? সিম্পলি আপনি যে কোনো একটা আর্টিকেলে যান, ঠিক আছে, ধরেন আমি এই আর্টিকেলে যাই 4 মান্থ, এটা কি ভিডিও? আচ্ছা এটা তো ভিডিও। কারণ এটা কি লংজিভিটি বার্ন ইন সামথিং, কারণ আমি এই আর্টিকেলটাতে আসি। ঠিক আছে, এই আর্টিকেলটাতে আসলাম, দেখেন এই যে দেখেন উপরে দেখা যাচ্ছে পাতটা, হ্যাঁ আছে, ব্রেড ক্রাম্ব আছে এটা। হ্যাঁ সো তার মানে এটাতে কিন্তু ব্রেড ক্রাম্ব আছে। সো ব্রেড ক্রাম্ব ইউজ করার কোনো টুল নাই, মানে আইডেন্টিফাই করার কোনো টুল নাই, এটা আপনি ম্যানুয়ালি করতে হবে। এবং ম্যানুয়ালি করার জন্য প্রত্যেকটা পোস্টে যাওয়ার দরকার নাই, আপনি র্যান্ডমলি যে কোনো একটা পোস্টে যান, যদি উপরে, ঠিক আছে উপরেই থাকে ব্রেড ক্রাম্ব, আপনার উপরেই থাকে। যে যেমন এই যে আমি যদি pcgamer.com এ আসি, এই যে ব্রেড ক্রাম্ব। ঠিক আছে, আমি যদি আপনার এখানে আসি artings.com, সো এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। হ্যাঁ, সো যদি দেখেন আপনার উপরে এই ধরনের একটা পাথ আছে, দ্যাট ইজ কল্ড ব্রেড ক্রাম্ব। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? নো কোশ্চেনস না। জি আচ্ছা না তো স্যার, যতটুকু বলছেন বুঝতে পারছি। আমি যেহেতু ব্রেড ক্রাম্ব পাইছি, সো ওকে ফাইন, এটা সেই ক্ষেত্রে আমরা এটাকে টিক দিয়ে দিই একটা, এটাকে টিক দিয়ে দিলাম, চেক ফর ব্রেড ক্রাম্ব পাইছি। সেখানে একটা স্ট্যাটাস দিই, গুড, দ্য ওয়েবসাইট হ্যাজ ব্রেড ক্রাম্ব। ঠিক আছে, এবং এখানে আমরা একটা দিব, ঠিক আছে, কোত্থেকে পাইছি সেটার আমরা একটা লিংক এখানে প্রোভাইড করে দেব। সো এটা হচ্ছে আমাদের চেক ফর ব্রেড ক্রাম্বের ব্যাপার। তারপর দেখেন আমাদের টপ লেভেল নেভিগেশন অ্যানালিসিস এবং ফুটার অ্যানালিসিস, দুইটা একই সাথে দেখাই। টপ লেভেল নেভিগেশন, ফুটার, ঠিক আছে, এই কথাটার একটার অর্থ হচ্ছে হেডার এবং আরেকটা হচ্ছে ফুটার। ঠিক আছে, যেমন এই যে দেখেন এটা হচ্ছে হেডার। ঠিক আছে, হেডার সেকশন হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইটের টপ যে সেকশনটা সেটাকে বলা হয় হেডার। সেই যে দেখেন এটা হচ্ছে আমার হেডার সেকশন। ঠিক আছে, এটা হেডার, তারপর এটা হচ্ছে হেডার, ঠিক আছে, এটা হচ্ছে হেডার, এটাও হচ্ছে হেডার। হ্যাঁ, সো হেডার সেকশন আমাদের যেটা হবে সেটা হচ্ছে আপনি দেখবেন যে কোনো একটা ওয়েবসাইটে হেডারটা এমন ভাবে প্লেস করা আছে যেটা আপনার নর্মাল।
ঠিক আছে, মানে কোনো ধরনের এখানে এমটিনেস নাই, কোনো ধরনের এখানে এমটিনেস নাই, এমটিনেস। হ্যাঁ, জিনিসটা আপনার মানে চোখে লাগতেছে এই ধরনের যেন কোনো ফরম্যাটে না থাকে। যেমন ধরেন এই যে হেডারটা ধরেন আমি যদি আপনাদের দেখাই, ঠিক আছে। সো আমি মোটামুটি ভাবে দেখালাম, এখন দেখেন তো ওয়েবসাইটটা একটু অন্যরকম লাগতেছে না? ঠিক আছে, এখানে একটা কালো জিনিস আছে বাট কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানেও আপনার একটু হোয়াইট স্পেস দেখা যাচ্ছে, বাট যেহেতু পুরাটা মিলে হয়েছে so আমার এখানেও কিছু অংশ থাকার কথা। আবার এখানে সোশ্যাল মিডিয়া আইকন একটা লাল দেখা যাচ্ছে বাট ভিতরে আইকন দেখা যাচ্ছে না। সো এইখানে এই ধরনের কিছু অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে। জি স্যার। So এটাকে বলা হচ্ছে জি দেখা আপনার যাচ্ছে। টপ লেভেল অ্যানালিসিস, মানে আপনার এমন কোনো অ্যাবনর্মালিটি যেন আপনার হেডার ওয়েবসাইটের হেডার সেকশনে যেন না থাকে। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার টপ লেভেল নেভিগেশন অ্যানালিসিস। সো এই যে দেখেন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। জি এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কিছু হ্যাঁ একটা দেখা যাচ্ছে ভিতরে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন জিনিসটা কিন্তু আপনার এমটিনেস মানে ওই ধরনের নাই। তো এটা হচ্ছে হেডার এবং ফুটার। ফুটার হচ্ছে এই যে একটা ওয়েবসাইটে ফুটার থাকে তার বটম, একেবারে বটমে। তো সাপোজ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফুটার, এই অংশটা হচ্ছে আমাদের ফুটার। এবং এই ফুটার যদি আপনার এই ধরনের হয়, ওই ধরনের যদি আপনার এমটিনেস থাকে, টোটাল এটাই ডিলিট হয়ে গেছে। তো এই ধরনের যদি হয় তো তখন কিন্তু আমাদের এটা চোখে লাগে। হ্যাঁ, তো আমরা এই ধরনের কোনো হেডার এবং ফুটার সেকশনে আমরা এই ধরনের কোনো এমটিনেস রাখবো না। ঠিক আছে, আমরা টোটাল জিনিসটা যেন চোখে মানে বাজে বা আমাদের চোখে জিনিসটা অকওয়ার্ড লাগতেছে ওই ধরনের ডিজাইন আমরা আমাদের ওয়েবসাইটে কখনোই করব না। আর আরেকটা হচ্ছে সাইট ডেপথ চেক। সাইট ডেপথ চেকটা হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটটা কতটুকু প্রপার, বা এখানে আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে মিসসেলেনিয়াস। হ্যাঁ, সাইট ডেপথ চেকে আপনি যেটা চেক করবেন এটাকে বলা হয় আপনার মিসসেলেনিয়াস। মিসসেলেনিয়াস মানে বুঝি না আমরা, ঠিক আছে, এটসেট্রা। সো আপনার এই ওয়েবসাইটটাতে এই টপ লেভেল নেভিগেশন অ্যানালিসিস, ফুটার অ্যানালিসিস, তারপর আপনার ওই ইটা বাদে, ঠিক আছে, চেক ফর ব্রেড কাম বাদে আর কোন কোন জায়গায় আপনার কাছে চোখে লাগতেছে, হ্যাঁ, বা আপনার মনে হইতেছে যে থাকলে ভালো হয়, ঠিক আছে, সো এটাকে বলা হয় আপনার সাইট ডেপথ চেক। ঠিক আছে, যেটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, যেটা হচ্ছে আপনার পার্সোনাল ওপিনিয়ন। আপনি হয়তো বলতে পারেন যে আমার মনে হইতেছে এখানে যদি একটা চ্যাট বক্স থাকতো, ঠিক আছে, যেমন অনেক ওয়েবসাইটে দেখেন না এখানে আসে আপনার চ্যাট বক্স চলে আসে, তো এই ধরনের যদি একটা চ্যাট বক্স থাকতো তাহলে আমার ভালো হইতো। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার একটা মানে ওই ধরনের ব্যাপার যে আপনার ওয়েবসাইটে আপনার মানে আপনার পার্সোনাল ওপিনিয়ন যে কি মনে করেন যে কোনটা থাকলে ভালো হয়, এটাকে বলা হচ্ছে আপনার সাইট ডেপথ চেক। তারপর দেখেন আমাদের লিঙ্ক ইস্যুস। লিঙ্ক ইস্যুসে আচ্ছা, লিঙ্ক ইস্যুস। লিঙ্ক ইস্যুসটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে যে লিঙ্ক গুলা থাকে সেগুলা কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, যেমন ধরেন ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্ক কি? ব্রোকেন লিঙ্ক হচ্ছে ধরেন আমি এই যে এখানে আমার একটা লিঙ্ক আছে গিগাবাইট A620M গেমিং এক্স রিভিউ। হ্যাঁ, এখন আমি যদি এখানে যাই,
সেই যে দেখেন আমার কিন্তু একটা লিংক ওপেন হয়ে গেছে, ঠিক আছে, এই কন্টেন্টের একটা লিংক কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন যদি লিঙ্কটা ব্রোকেন হয় তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু তখন এটা কাজ করবে না, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম ঠিকই, বাট আমি এটা হয়তো 404 এরর আসবে, ঠিক আছে। হ্যাঁ 404, হ্যাঁ ওপেন হবে না, পেজ নট ফাউন্ড। সো এই ধরনের আমার মেসেজ আসবে। সো এটাকে বলা হচ্ছে আপনার ব্রোকেন লিঙ্ক, মানে লিঙ্কটা কাজ করতেছে না। সো এটা আপনি কিভাবে চেক করবেন, এটা চেক করবো আমরা টুল দিয়ে, ঠিক আছে। এটা ম্যানুয়ালি আপনার চেক করাটা সময়ের ব্যাপার, ঠিক আছে। প্রত্যেকটা লিঙ্কে গিয়ে আপনি যে চেক করবেন এটা অনেক সময় লাগবে, কারণ একটা ওয়েবসাইট আপনার এই ধরনের মিনিমাম কয়েকশোটা থেকে কয়েক হাজারটা লিঙ্ক থাকে। সো এটা আমরা টুলস দিয়ে চেক করব। তারপর দেখেন ব্রোকেন ইমেজ। ব্রোকেন ইমেজটা হচ্ছে যদি আমাদের ইমেজ, যেমন ধরেন এই যে ইমেজটা, ঠিক আছে, ঠিক আছে, যেমন ধরেন এই যে ইমেজটা, এই ইমেজটা দেখেন তো, এই যে আপনার কন্টেন্টটা এখন কি কি মনে হয় যে এখানে কিছু একটা ছিল, তাই না? কিছু একটা ছিল, বাট এখন কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগতেছে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আপনার ব্রোকেন ইমেজ। বা অনেক সময় দেখবেন আপনার এখানে ছোট্ট একটা ইমেজের আইকন আসে, ছোট্ট একটা ইমেজের আইকন আসে, ঠিক আছে, ছোট্ট একটা ইমেজের আইকন আসে। সো এই ধরনের যদি হয় যে আপনার ইমেজ মানে দেখে মনে হচ্ছে যে ইমেজটা এখানে ছিল আর সামহাও এখন হয়তো এটা নাই, তো এটাকে বলা হচ্ছে আপনার ব্রোকেন ইমেজ। লোগো লিঙ্ক, এটাও আমরা টুলস দিয়ে দেখবো, হ্যাঁ টুলস দিয়ে এটা আমরা চেক করব। তারপর দেখেন লোগো লিঙ্ক। লোগো লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের এই যে লোগো, হ্যাঁ এটা লিঙ্কটা কতটুকু কাজ করতেছে। মানে প্রত্যেকটা ওয়েবসাইটের লোগো লিঙ্ক কিন্তু কাজ করে, আপনারা খেয়াল করে দেখবেন। যে কোনো ওয়েবসাইটে যখন আপনারা যাবেন এবং লোগোতে যখন আপনারা ক্লিক করবেন তো তখন দেখবেন যে আপনি কিন্তু তার হোম পেজে চলে আসবেন, ঠিক আছে, তার হোম পেজে আপনি ডাইভার্ট হয়ে যাবেন। সো এটাকে বলা হচ্ছে আপনার লোগো লিঙ্ক। সো লোগো লিঙ্কটা যেন কাজ করে, ঠিক আছে, লোগো লিঙ্কটা যেন কাজ করে। এবং সেই ক্ষেত্রে আপনার এটা চেক করাটা খুবই ইজি। খালি যে কোনো একটা পোস্টে গিয়ে আপনি লোগোর উপর ক্লিক করে দেখবেন, যদি আপনি হোম পেজে ডাইভার্ট হয়ে যাচ্ছেন তার মানে আপনার লোগো লিঙ্কটা অ্যাক্টিভ। তারপর অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট, মানে ধরেন আমি এখানে যদি যাই, সো আচ্ছা আমি একটা কন্টেন্ট, আচ্ছা সপ্তাহ আমি হোম পেজে চলে আসছি। আচ্ছা আচ্ছা আমি এখানে যাই। সো এই যে কন্টেন্টটা এখানে আমার এই যে দেখেন হু হোয়াই ইউ ক্যান ট্রাস্ট, আচ্ছা ফাইন্ড আউট, আচ্ছা এই যে দেখেন ফাইন্ড আউট মোর অ্যাবাউট হাউ উই টেস্ট, ঠিক আছে। এই যে দেখেন ওটা কিন্তু একটা লিঙ্ক করে দিছে, একটা লিঙ্ক এখানে ওপেন হয়েছে না এই টেক্সটের উপর। সো এটা একটা যে টেক্সটের উপর লিঙ্কে বসাইছে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক। একটা টেক্সটের উপর যে লিঙ্ক বসাইছে এটাকে বলা হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক। এবং আমি যদি এখানে যাই তো এই যে দেখেন হাউ টমস হার্ডওয়্যার টেস্ট রেটস এন্ড রিভিউ টেক প্রোডাক্ট। হ্যাঁ, সো আলটিমেটলি এটা হচ্ছে তাদের একটা মানে একটা ডিফারেন্ট একটা পেজে আমাকে নিয়ে আসছে। আমি যখন ওই লিঙ্কে ক্লিক করলাম এবং এখানে কন্টেন্টও আলাদা, ঠিক আছে। এখানে মূলত ওরা বলতেছে যে আমরা কিভাবে জিনিসগুলো টেস্ট করি, হাউ। সো এটা হচ্ছে আপনার একটা ঠিক আছে, আপনার অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক। এবং এই অ্যাঙ্কর টেক্সট লিঙ্কটা আপনার ওয়েবসাইটের বিভিন্ন যে পেজ, বিভিন্ন পেজের ভিতরে আপনাকে এগুলা কিন্তু বসাইতে হয় ব্যাক লিঙ্কের জন্য। এটা আপনাদের এখন আপনাদের বুঝতে অসুবিধা হবে, এটা আপনাদের যখন আপনাদের ব্যাকলিংকের কাজ করাবো তখন আপনারা এটা ভালো মতো বুঝতে পারবেন যে অ্যাঙ্কর টেক্সট লিঙ্কটা আসলে কি ধরনের হয়ে থাকে। বাট এখন আমি আপনাদেরকে বললাম যে অ্যাঙ্কর টেক্সট লিঙ্কটা হচ্ছে আমরা যেই টেক্সটের উপর লিঙ্কটা বসাচ্ছি, যেমন এই যে ফাইন্ড আউট মোর, গো টু পেজ, হ্যাঁ, তারপরে এই যে চেক অ্যামাজন, এগুলাকে বলা হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক। তারপর দেখেন ইউজ অফ নো ফলো লিঙ্ক, ঠিক আছে। কি মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের? স্যার বুঝতে পারছি স্যার, বুঝতেও পারছি ভাইয়া, তবে অনেক বেশি হয়ে। আচ্ছা, বাকিদের তো কোনো অবস্থায় নাই, 4-5 জন বললো, স্টুডেন্ট আছে 30 জন। স্যার বুঝতে পারছি স্যার, কিছুটা মাথার উপর দিয়ে, কিন্তু স্যার একটু দ্রুত হচ্ছে আর কি। বারবার করতে হবে, দেখতে হবে। স্যার আমি খুব ভালো বুঝতে পারতেছি না।
টুলস গুলা ইউজ করে দেখাই দিলে তখন একদম ক্লিয়ারলি বুঝে যাবো যেগুলা টুলস এর ব্যবহার আছে। আর এগুলা যেগুলো বুঝতেছেন ভাই বুঝতেছি, আবার দেখতে হবে, আরেকবার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমি তাহলে আজকে আর আগাচ্ছি না। স্যার এই পর্যন্ত স্যার ভালো হয়, এই কারণ টপিক সবার গুলা, জন্য স্যার এই টপিক গুলো যেগুলো আলোচনা করতেছেন এগুলোর উপরে আমাদের কি কোনো শীট অথবা কোনো বইয়ের আকারে কিছু আছে যেগুলো আমরা রিডিং করে বা পরবর্তীতে পড়ে কিছু বোঝার চেষ্টা করতে পারি? এটা আমি অলরেডি একটা পোস্ট করছি, আপনাদের গ্রুপে দেওয়া আছে, একটু দেখেন। হ্যাঁ, ওটা পড়েন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ওকে। স্যার এইটা কি একটা ওয়েবসাইটের এতগুলো কাজ বা অন্যটা? হ্যাঁ, একটা ওয়েবসাইটের এতগুলো কাজ। তাহলে তো স্যার এটার হচ্ছে, জি ভাই আপনি বলেন, সরি ভাই। স্যার এটা তো একটা ওয়েবসাইটে তো এগুলো তো অনেকগুলো কাজ। হ্যাঁ, অনেকগুলো কাজ। আচ্ছা স্যার, এগুলো তো আপনার টেকনিক্যাল ফিক্সেস এর ভিতরে পড়ছে। টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ছে। আচ্ছা ভাইয়া, ব্লু মার্ক ছাড়া যে কাজগুলো দেখাচ্ছেন এগুলো করতে একটা আমাদের মতো আমরা যারা ইনিশিয়াল স্টেজ আছে তাদের কতক্ষণ লাগা উচিত? আপনারা যারা ইনিশিয়াল স্টেজে আছেন আপনাদের কতক্ষণ লাগা উচিত আই ডোন্ট নো, ঠিক আছে, আমার কোনো আইডিয়া নেই। নরমালি আপনার এক্সপিরিয়েন্স কি বলে, নরমালি কতক্ষণ লাগে? আমার এক্সপিরিয়েন্স, আমি যখন করছি তখন আমার খেয়াল নাই। আপনার স্টুডেন্ট তো আছে, স্টুডেন্টরা তো শেয়ার করে আপনার সাথে, আমরা তো নতুন, আমরা তো কিছু জানি না আসলে। মানে যেটা হচ্ছে যে কতক্ষণ লাগে, কারণ আমি তো দেখতেছি অনেক কাজ, অনেকগুলা জিনিস চেক করতে হয়, চেক লিস্ট অনেক। হ্যাঁ, আমি তো স্টুডেন্টদের আপনার 1 সপ্তাহ সময় দেই, 1 সপ্তাহের মধ্যে আপনাদেরও দিব এটা অ্যাসাইনমেন্ট, আপনারাও 1 সপ্তাহের মধ্যে করে জমা দিবেন। স্যার এই শীটটা কি আমাদেরকে দেয়া আছে? এটা আমি ঠিক শিওর না, দেখতে হবে। এই যে আছে, দেওয়া আছে, দেওয়া আছে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে ব্যাকলিংক কোনটাকে বলে ভাই? ইউজুয়ালি আপনি লাস্ট যেটা দেখালেন ওটা কি ব্যাকলিংক আমাদের? হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট লিংকটা ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংক। ব্যাকলিংক এটা আপনাদেরকে বোঝাবো, এটার উপর আলাদা ক্লাস আছে, বাট যেহেতু আজ করলেন, ব্যাকলিংকটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে ডিফারেন্ট একটা ওয়েবসাইটে লিংক ক্রিয়েট করা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকলিংক। আর ডিটেইলস ক্লাস আছে, এটা যখন আসবে তখন বোঝাই দেব আপনাদের। ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা মনে হয় প্র্যাকটিক্যালি এগুলো করলে আমাদের আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের অ্যাসাইনমেন্ট যখন দিব তখন আপনারা প্র্যাকটিক্যালি করতে পারবেন। হ্যাঁ, লাস্ট অ্যাসাইনমেন্ট যেটা করলাম সেটার কি কোনো রেজাল্ট বা কিছু হবে আমাদের? হ্যাঁ, দিয়ে দেবো, আমি আপনাদের এটা দেখে দিয়ে দেবো। আচ্ছা ভাই, আমি অ্যাসাইনমেন্টটা দেইনি, আমি কালকের মধ্যে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো, কাইন্ডলি একটু কাউন্ট করেন। আচ্ছা ঠিক আছে। আমিও অ্যাসাইনমেন্ট দিতে পারিনি একটু ব্যস্ততার জন্য। আচ্ছা, যারা অ্যাসাইনমেন্ট দেননি দিয়ে দেন, যত as soon as possible প্রোভাইড করে। আমি ওই ক্লাসটা আমার আরেকবার দেখে অ্যাসাইনমেন্ট দিতে হবে, মানে আমি অনেকটা বুঝি নাই মানে কিওয়ার্ডের বিষয়টা। আচ্ছা ঠিক আছে, যত দ্রুত পারেন জমা দিয়ে দেন। আমাদের এখানে বলেন স্যার, বলতেছিলাম আমাদের যেখানে হচ্ছে ভুল আছে অ্যাসাইনমেন্টে, স্যার কমেন্ট একটু জানাই দিলে ভালো হতো। হ্যাঁ, আমি তো চেকই করি না, আমি জানাই দেব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার আমার প্রিভিয়াস ক্লাস থেকে একটা ছোট্ট একটা মানে জানার ছিল একটা বিষয়। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে মানে সিকিউর যে হচ্ছে আমাদের ইউআরএলটা বা হচ্ছে ডোমেইন এক্সটেনশন যেটা থাকে, তো ওইটা মানে যখন নট সিকিউর থাকে এটা কেন থাকে স্যার, এটা জানতে চাচ্ছিলাম। নট সিকিউর যদি আপনার ওই ডোমেইনের সাথে এসএসএল সার্টিফিকেটটা না থাকে তাহলে এটা নট সিকিউরড হবে। মানে এটা পারমিট মানে দেয় কি, এটা কি সার্চ ইঞ্জিন বট পারমিট দেয়? না, এটা আপনাকে কিনে নিতে হবে, আপনার ডোমেইনের সাথে এসএসএল সার্টিফিকেটটা আপনাকে পারচেজ করে নিতে হবে। যে স্যার যদি এটা মানে নট সিকিউর থাকে সেক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে স্যার? প্রবলেম তো ব্যাপক হবে, ওটা তো আপনার হবে, আপনার ওয়েবসাইটটা হ্যাক হইতে পারে, র্যাঙ্কিং হবে না, সিকিউরিটি থাকবে না। স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ভাইয়া একটা অ্যাডভান্স প্রশ্ন করতে চাই যদি পারমিশন দেন। বলেন। ভাইয়া এই যে এসএসএল যেটা, হ্যাঁ এসএসএলটা যদি আমরা ক্লাউডফ্লায়ার ডোমেইন কানেক্ট করে ইউজ করি সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হয়? এসএসএলটা কি বুঝি না, আবার বলেন তো। এসএসএলটা যদি আমরা ক্লাউডফ্লায়ারে নেই, মানে ডোমেইন যদি আমরা ক্লাউডফ্লায়ারে কানেক্ট করি সেক্ষেত্রে তো এসএসএলটা আমরা ফ্রি ইউজ করতে পারি। হ্যাঁ পারবেন। এটাতে কি কোনো প্রবলেম হয়? না, কোনো প্রবলেম হয় না। আর এসএসএল নট অনলি ক্লাউডফ্লায়ার, এটা আপনার
অধিকাংশ হোস্টিং প্রোভাইডার প্রথম বছরের জন্য ফ্রি দেয়। হ্যাঁ হ্যাঁ, এক ঠিক বছর আছে, ফ্রি দেবে। প্রথম বছরের জন্য অধিকাংশ হোস্টিং প্রোভাইডার আপনাকে এমনিই দিবে। হ্যাঁ, তারপরে ক্লাউডফ্লায়ারে নিলে হ্যাঁ সুবিধা আছে, আপনার ওয়েবসাইটের স্পিডটা বাড়বে, হ্যাঁ ওটা ক্যাশিং এ সুবিধা দেয়। ঠিক আছে। আচ্ছা, চৈতি বিশ্বাস আছেন? মারুফা কে বললো? চৈতি বিশ্বাস? জি স্যার। আচ্ছা, মারিফা হক সাদিয়া জি কে কে বলতেছে? আমি বুঝতেছি না। মারিফা হক সাদিয়া? জি স্যার আছে। তাহলে তো চৈতি বিশ্বাস নাই। আচ্ছা, এখন আসেন। আমিও আছি। ও, আপনিও আছেন। ও, মারিফা হচ্ছে ওই যে ভিভো V2116 আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনারা এভাবে ভিভো তারপর ইউজার এই নামে এন্ট্রি করবেন না। আমি কিন্তু বারবার রিপিট করতেছি, আপনাদের ইন ফিউচার আমি কিন্তু একসেপ্টই করব না ক্লাসে। আচ্ছা, অমরদীপ চাকমা। আচ্ছা, আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করে দিলাম। ঠিক আছে, মারাত্মক এখান থেকে জানি একটা স্ট্যাটিক নয়েজ হচ্ছে। এখন নাহিদ, সরি নাহিদ হাসান সাব্বির আছে। আচ্ছা, অদ্রিতা আহমেদ নাই। আব্দুল হান্নান সরকার, রেজাউল করিম, হুমায়ুন মোর্শেদ খান, জি আছে, আরিফুর রহমান প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা, আবার আওয়াজ হইতেছে, বুঝলাম না এটা কি? এটা হচ্ছে ভিভো। স্যার এটা মিউট করে দেন স্যার। ভিভো নামে এন্টার করছে কে? আচ্ছা, সাবিরুজ্জামান আসি ভাইয়া। তারপর আবু নাইম রাব্বি, আসি। জহিরুল ইসলাম, সুবহান আলম, ইমাম হাসান, জি স্যার। নাজমুল হাসান দুরন্ত, জি ভাইয়া। ফাহিমা খাতুন, আতিকুর রহমান, ফাহিম হোসেন, জি স্যার। সাদিয়া আবরার, নাফিসা চৌধুরী জুই। ভাই সাদিয়া আবরার ক্লাসে আছে মনে হয়। আচ্ছা, নাফিসা চৌধুরী জুই, আচ্ছা আছে। ওকে, ইসরাত জাহান, ইয়েস স্যার। মোহাম্মদ মাইনুদ্দিন, জি স্যার আছি স্যার। ফারদিন খান সাহিল, সুব্রত কুমার সাহা, হ্যাঁ স্যার আছি। সাব্বির হোসেন, মালিহা আক্তার তন্নি, জি ভাইয়া। হালিমা আক্তার, ইয়েস স্যার। প্রেজেন্ট। কে কে বললো প্রেজেন্ট? স্যার রবিন ব্যাপারে আছি। আচ্ছা, রবিন ব্যাপারে তো আচ্ছা রে, আমি সবাইকে মিউট করে দিলাম। কাইন্ডলি সবাই মিউট থাকেন, যাকে বলবো একমাত্র সেই আনমিউট করেন। মোহাম্মদ মোস্তফা মাহবুব তন্ময়, জি স্যার। তারিকুল ইসলাম, তাসমিন সুলতানা, লাল দাগ কেন? প্রেজেন্ট। কে? সাব্বির হোসেন প্রেজেন্ট। 26 করে কেন? তারিকুল ইসলাম 30। সাব্বির কে? স্যার আমাদের লাল দাগ কেন? মার্ক করে কেন? ও আচ্ছা, আপনার নাম লাল সাব্বির হচ্ছে হোসেন, আপনার 26 নাম্বার এন্ট্রি। হ্যাঁ দিছি, আপনাকে দিছি। আচ্ছা, তারিকুল ইসলাম আপনার নামটা লাল হচ্ছে, আপনার পেমেন্টের নেক্সট মনে হয় স্কেজুয়াল আপনার হ্যাঁ, ক্রস বুঝতে হয়ে পারছি। গেছে। হ্যাঁ, এই কারণে আপনারটা লাল হয়েছে। আচ্ছা, শ্যামপ্রসাদ চক্রবর্তী, জি স্যার। জি স্যার আছি। জিতু টিপরা, ধ্রুব সরকার, ঠিক আছে স্যার। এস এম ইমদাদুল হক পল্লব। জি ভাই আছি। আচ্ছা, জিতু টিপরা নাই। তারপর হচ্ছে ফারদিন খান সাহিল নাই, আতিকুর রহমান নাই, সুবহান আলম, জহিরুল ইসলাম নাই, আব্দুল হান্নান সরকার, অদ্রিতা আহমেদ উনিও নাই। ওকে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করছি, কিন্তু সামহাও মনে হয় আমি একটা ক্লাস অ্যাটেন্ড মিস করে গেছি। কোনটা অ্যাটেন্ড মিস করছেন বলেন? স্যার মেবি গত ক্লাসে। মেবি গত ক্লাস না স্যার, তার আগের ক্লাস হবে। একবার বলে গত ক্লাস, একবার বলে তার স্যার আমি শিওর বলতে পারবো না, আমি ভিডিওতে দেখেছি আর কি। আচ্ছা, আপনি শিওর হয়ে আমাকে জানান। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যালো। হ্যাঁ বলেন।
স্যার জি কে ভাই আগে আমি বলবে একটু আপনি বলে দিতেন, মানে 2-3 জন একসঙ্গে কথা বলছি। বলেন, একজন বলেন, আমি তো নাম তো দেখতে পারি না। স্যার আমি জানতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে ক্লাসের বাইরে একটা মানে ইনফরমেশন জানার ছিল, সেটা হচ্ছে আমি সেমিনারে দেখেছিলাম যে মানে আমরা ডিজিটাল মার্কেটিং এ যারা ক্লাস করছি, মানে স্যার বলেছিল যে আপনারা মোটামুটি 1 মাস পরেই মার্কেট প্লেসে গিয়ে মানে আইডি করে আপনারা যে সহজ কাজগুলো যেমন ডাটা এন্ট্রি বা কিওয়ার্ড রিসার্চ অডিট, এই কাজগুলো করে আপনারা মিনিমাম $5 হলে ইনকাম শুরু করতে পারবেন। তো মানে আমরা সেই লেভেলে আসলে মানে কবে যেতে পারবো, বা সামনে কি যাওয়ার প্রসেস আছে কিনা স্যার, এই বিষয়টা বলতে। এটা একটু ওয়েট করেন, হ্যাঁ একটু ওয়েট করেন, কারণ আপনার মানে আর্নিং এর ব্যাপারটা তো একটু সেনসিটিভ। মার্কেট প্লেসের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, প্লাস আপনি কিওয়ার্ড রিসার্চটা হয়তো ভালো মতো শিখছেন, একটার উপরে আপনি যদি গিগ ওপেন করেন তাইলেও তো ওটা তো আবার রিজনেবল হয় না। সো আরো কয়েকটা টপিক শেষ করি, যখন আপনাদের যখন মডিউলে আসবে আমি তখন এটা আপনাদের দেখাই দেবো। জি স্যার, এটা আমি সেমিনারে দেখছিলাম তো এই জন্য স্যার জিজ্ঞাসা করলাম। ঠিক আচ্ছা, আছে, সমস্যা নেই। জি থ্যাংক ইউ ভাইয়া, স্যার। হ্যাঁ বলেন। যে আমি অমরজিৎ চাকমা বলছিলাম। হুম। জি আমি ওই আমি তো খুব রিসেন্টলি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, ওই মাইক্রোসফট ছোট ওই ক্লাসগুলো আমি মানে পুরোপুরি রিসার্চ করতে পারিনি, কিন্তু ভিডিওতে দেখলাম মানে অনুপস্থিত আর কি। আমাদের হাজিরা তো শেষের দিকে নেওয়া হয়। আমি সেকেন্ড ক্লাস বাদে সবগুলোতে অ্যাটেন্ড ছিলাম আর কি। আচ্ছা, আপনার কোন কোন ক্লাস? সেকেন্ড ক্লাস বাদে সবগুলোতে অ্যাটেন্ড ছিলেন? জি জি জি। আচ্ছা, তাহলে তো সেকেন্ড ক্লাসে আপনার নাম তো দরকার নাই, কিন্তু বাকিগুলোতে আছে না অ্যাটেন্ড দেওয়া নাকি? বাকিগুলোতে মানে সবগুলো পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, ধরেন এই 10 মিনিট 20 মিনিট। আচ্ছা, আপনার নামটা বলেন। অমরজিৎ চাকমা। অমর বানান কি? ওই যে অমরজিৎ চাকমা আছেন তো প্রথম ক্লাসে। মানে সবগুলোতে উপস্থিত ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, দেওয়া আছে। ঠিক আছে, ওকে সবাই, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।